নমস্কার। যাত্রা শুরু করার পূর্বে কল্যাণী অপেরার পক্ষ থেকে কয়েকটি বিশেষ ঘোষণা। দর্শক বৃন্দের কাছ থেকে প্যান্ডেল কর্তৃপক্ষ এবং জেনারেটর কর্তৃপক্ষের কাছ থেকে এই মর্মে জানাই, যাত্রাপালা চলাকালীন যাতে বিদ্যুৎ সরবরাহের কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকুন। আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আরো জানাই, আজ যে যাত্রাপালা দেখার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন, অর্থাৎ চাঁদের ঘরে চন্দ্রবোড়া, এই ঘটনার স্থান, কাল, পাত্র পাত্রী সব কাল্পনিক। বাস্তবের সঙ্গে যদি কোনো মিল খুঁজে পান তাহলে সেটা নিতান্ত কাকতালীয় বলে বিবেচনা করবেন। নমস্কার। রাজগোদা রাধা গোবিন্দ, মা নাচিন্দা, ওং নমঃ শিবায়, বাবা লোকনাথ ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সুধী যাত্রামোদী দর্শকবৃন্দ ও যাত্রা কমিটি প্রত্যেকটি সদস্যবৃন্দকে কল্যাণী অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছে 1430 বঙ্গাব্দে আলোড়ন এবং রাজকীয় বড় মাপের যাত্রাপালা চাঁদের ঘরে চন্দ্রবোড়া। রচনা ভোলানাথ রায়, নির্দেশনা তপন চ্যাটার্জি, সুর ও নেপথ্য কণ্ঠে কমল দোলই, বোম্বে, নৃত্যে উড়িষ্যা খ্যাত গণেশ শঙ্কর, আলো ধ্বনি মা সন্তোষী সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক, নিয়ন্ত্রণে পিন্টু ও শ্যামকুমার, সমগ্র প্রচার পরিকল্পনায় কাজল স্টুডিও। আবহ কমল দোলই সম্প্রদায়, যন্ত্রী কমল দোলই, গৌতম মাসন্ত, সুকুমার বাবু এবং কুমার স্বপন, দল ম্যানেজার ঝন্টু কুমার পাত্র এবং বিশিষ্ট ব্যান্ড অফিস ম্যানেজার ও দল পরিচালক শেখ মানিক, রবীন্দ্রনাথ সামন্ত এবং কালীপদ অধিকারী। শ্রেষ্ঠাংশী দুই পৃথিবী, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, সৌভাগ্যবতী, দীপ জেলে যাই ও আগত বহু সিরিয়ালে সুপার হিরো, তরুণ তুর্কি গায়ক নায়ক অর্ণব ঘোষ, মঞ্চ দূরদর্শন খেতা ও যাত্রার একমাত্র অষ্টাদশী গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা মিস পায়েল, ভালোবাসার খলনায়ক, নরম মনের গরম ভিলেন, দুর্ধর্ষ খলনায়ক মিস্টার অর্কিড এবং গ্রাম বাংলার নয়নের মণি গায়ক নায়ক কুমার চন্দন, রিমিঙ্গাল স্বপ্ন সুন্দরী গায়িকা নায়িকা মিস মৌসুমী, মর্তের উর্বশী সোনালী গায়িকা নায়িকা মিস মিঠুরানী এবং বহু সিরিয়াল পুলিশ ফাইল খেতা নবাগতা গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা মিস গার্গী, তৎসহ বাংলাদেশ থেকে আগত কানাই গাজী, গ্রাম বাংলার দামার ছেলে কুমার জয়ন্ত, রসরাজ নকুল বাবু, মমতা মই মা দীপালি দেবী এবং সবার প্রিয় কুমার গৌতম। সেই সঙ্গে আরেকটি বিশেষ ঘোষণা, কল্যাণী অপেরা 1431 সালে নিয়ে আসছে এক নতুন চমক সৃষ্টিকারী যাত্রাপালা, রাত্রের মোহিনী দিনের বাঘিনী। অভিনয় অর্ণব ঘোষ, মিস সোহাগ, মিস গার্গী, চন্দন কুমার, অরূপ কুমার। শুরু করছি রাজগোদা রাধা গোবিন্দের আশীর্বাদ ধন্য পশ্চিমবঙ্গ যাত্রা উৎসবের সম্মানীয় পুরস্কার প্রাপ্ত কল্যাণী অপেরা পরিবেশিত, শেখ নূর হোসেন প্রতিষ্ঠিত, আর.পি প্রযোজিত, মানিক অ্যান্ড ব্রাদার্স প্রচারিত সম্পূর্ণ মৌলিক কাহিনী অবলম্বনে সামাজিক যাত্রাপালা অর্থ চুরির কেলেঙ্কারিতে সত্যের কপালে ফাড়া, সোশ্যাল মিডিয়ায় নতুন খবর, চাঁদের ঘরে চন্দ্রবোড়া, চাঁদের ঘরে চন্দ্রবোড়া, চাঁদের ঘরে চন্দ্রবোড়া। অর্থ চুরির কেলেঙ্কারিতে সত্যের কপাল ফাড়া, অর্থ চুরির কেলেঙ্কারিতে সত্যের কপাল ফাড়া,
সোশ্যাল মিডিয়ায় নতুন খবর, সোশ্যাল মিডিয়ায় নতুন খবর, চাঁদের ঘরে চন্দ্রবড়া, চাঁদের ঘরে চন্দ্রবড়া, চাঁদের ঘরে চন্দ্রবড়া। বড়া বড়া বড়া, আমার স্বামী জহর বিশ্বাস একটা বিষাক্ত চন্দ্রবড়া সাপ। যে চন্দ্রবড়া সাপ মানুষকে ছবল মেরে বিষ ঢেলে ধীরে ধীরে মরণের ফাঁদে ফেলে দেয়। আমার স্বামী জহর বিশ্বাস জিতেন মহাপাত্রের সুন্দর একটা চাঁদের সংসারে ঢুকে ওদের শেষ করে দেবে। না, তার আগে জিতেন্দার বোন বাসি যদি আমাদের বাড়িতে একবার আসতো, ওদের আমি সাবধান করে দিয়ে বলতাম, মাসি। জহর বিশ্বাস, মানুষের আতঙ্ক একটা বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। একই তুমি এখানে? হ্যাঁ আমি। কিন্তু তুমি কি ভাবছিলে তোমার প্রেমের নগর ওই জিতেন মহাপাত্র? হ্যাঁ, ও এলে তোমার গুপ্ত প্ল্যানের কথা আমি সব বলে দিতাম। কি বলতে? বলতাম তুমি একটা বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। যে চন্দ্রবোড়া সাপ মানুষকে ছবল মেরে বিষ ঢেলে মারবে। হ্যাঁ আমি মারবো। কেন? আমি যে ওর মতো কোটিপতি হতে চাই, হতে চাই পাত্র গ্রপবিন্দা চিজের সার্বভৌম মালিক। শালিক শালিক পাখির মতো দিন রাত্রি ঝগড়া করলে তোমার ওই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। তাহলে বলে কলে কৌশলে ওই স্বপ্ন কিন্তু আমি পূরণ করবই, কারণ আমার টাকা চাই, অনেক অনেক টাকা। আমি বেঁচে থাকতে তোমার ওই টাকার স্বপ্ন হবে ফাঁকা। তবু আমি খাবো ওই বাড়ির সুখের মাখা, এই মুহূর্তে ঘুরিয়ে নেব আমার ভাগ্যের চাকা। জহর, ছাত্রী, ধনী হওয়ার জন্য দেশের নেতা মন্ত্রীরা যেখানে রাতারাতি দলবদল করছে, টাকার জন্য যেখানে ভাই ভাইয়ের বুকে ছুরি মারছে, টাকার জন্য যেখানে স্ত্রী স্বামীকে মেরে সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে পালিয়ে যাচ্ছে, সেখানে দেশের 5 জনের 1 জন হওয়ার জন্য আমি এইবার জিতেন মহাপাত্রের চাঁদের হাট ভাঙবো না কেন? ভাববে না তুমি আর বন্ধু বলে। সুদামা তো কৃষ্ণের বন্ধু ছিল, হ্যাঁ। কিন্তু পরবেলায় দুঃখ কষ্ট লাঞ্ছনা যন্ত্রণা ছাড়া কিছুই পায়নি। জিতেন মহাপাত্র কিন্তু তোমার বন্ধু জহর। তাই সেই বন্ধু তার কারখানার হাফ শেয়ার পার্টনার করে তোমায় প্রতিষ্ঠিত করেছে। ওই হাফে হবে না, আমি ওর প্রপার্টির পুরোটা চাই। আমি থাকতে সেটা তোমার ভাগ্যে নেই। কেন কেন জগদ্ধাত্রী এরকম করে কথা বলছো কেন? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী তুমি আমার স্ত্রী, সহধর্মিণী, পুণ্য পাপে আমাকে সাহায্য করে তোমার কর্তব্য। জিতেন মহাপাত্র কিন্তু তোমার বন্ধু জহর, তাই সেই বন্ধুর আগাম বিপদের কথা তাকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য। তাহলে জানিয়ে দাও। ওই জিতেনকে পাত্র চিট ফান্ডে রেমেডি করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পুলিশের জালে আমি ফাঁসাবই। এই কেস থেকে বাঁচার জন্য জিতেনকে নিরুদ্দেশ হতে হবে, না হয় জেলে পচে মরতে হবে। ওর পালিত ভাই উদয়কে পালাতে হবে বিদেশে, ওর আপন ভাই বিবেককে আত্মহত্যা করতে হবে। বাঁচার জন্য ও স্ত্রীকে ঘর ছাড়তে হবে। শেষে শালা ওর বোন বাঁশি, ওই বাঁশিটাকে মরতে হবে। জহর না, তুমি এই কাজ করতে পারো না। তার আগে তোমার বন্ধু জিতেনকে আমি ফোন করে এক্ষুনি জানিয়ে সহধর্মিনী হয়ে স্বামীর এই স্বর্গারোহণে বাধা দিতে নেই জগদ্ধাত্রী। জহর সত্যি তো জানতো তার স্বামী নেশাখোর, হ্যাঁ। মেয়েখোর, হ্যাঁ। বাঙ্গারে বাল্লা। হ্যাঁ। সে কথা কাউকে বলেছে বলেন না, বরং স্বামী নিন্দায় দুঃখালয়ে দেহত্যাগ করেছে। আমি কিন্তু দেহত্যাগ করবো না, আমি সব বলে দেবো। সে তো বলবে, কারণ আমার থেকে তুমি যে ওই জিতেনকে বেশি ভালোবাসো। চুপ করো জহর। আমি অফিসে যাওয়ার পর ওই জিতেনকে ফোনে ডেকে তুমি শালা ওর সঙ্গে ফষ্টি নষ্টি কর। চুপ করো জহর, চুপ করো। কিন্তু আমি যে তোমার এই ফষ্টি নষ্টি কিছুতেই মেনে নিতে পারবো না জগদ্ধাত্রী।
আজ তোমাকে এখানে মরতে হবে। না, তুমি মরে যাও, না, তুমি মরে যাও। না, না, না। শালা চন্দ্রবোড়া চক্রান্তে জালে পড়ে প্রথমে আমার বউটা পটল তুললো, এরপরে জালে পড়বে জিতেনের পুরো পরিবার। তখন সারা পৃথিবীর মানুষ দেখবে আমি সবার সেরা বিষধর চন্দ্রবোড়া। চন্দ্রবোড়াও মানুষের হাতে মরে জহরদা। কি বৌদি? বাসি বোন, তুই এসেছিস। দেখলাম তোর বৌদি জোরে না বন্ধ হয়ে যাবার জোগাড়, কেমন মুখে আঁচল চাপা দিয়ে শুয়ে আছে। কিন্তু একটু আগেই তো বৌদি কি একটা আমাকে বলার জন্য ডাকলো, অথচ আমি এসে কথা বলছে না রে, সাড়া দিচ্ছে আমি না। যখন এসেছি তখন সারা ওকে দিতেই হবে। বাসি তো তোর বৌদিকে ছবি না, তাহলে তো সম্পর্ক সংক্রমণ জড়িয়ে পড়বে। ভুল দাদা ভুল, এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। এই দেশের ছেলে ছিলেন মহাত্মা গান্ধী, তিনি কুষ্ঠের মতো রুগীকে বাঁচিয়ে হয়েছিলেন মহান। আর সেই দেশের মেয়ে হয়ে বৌদিকে নিয়ে আমি এক্ষুনি নার্সিং কারণ আমার দাদা জিতেন মহাপাত্র আমাকে শিখিয়েছে অসময়ে মানুষের পাশে দাঁড়াতে। তাই এই মুহূর্তে বৌদিকে নিয়ে আমি নার্সিং হোমে যাব। তুই তোর বৌদিকে ছবি না, যতই হোক তুই আমার বন্ধু জিতেনের বোন, আমার বোন শনির মতো তোরও একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। না না না, আমার নিজের স্বার্থে তোর উজ্জ্বল ভবিষ্যৎ আমি নষ্ট হতে দিতে পারি না। তার থেকে কাজ কর সোনা বোন আমার, তুই বাড়ি গিয়ে রিসার্চ কর, আমি ততক্ষণ আমার ড্রাইভারকে দিয়ে তোর বৌদিকে হসপিটালে পাঠাবার ব্যবস্থা করছি। এই ড্রাইভার, তাড়াতাড়ি আমার স্ত্রীকে হসপিটালে নিয়ে যাও, কুইক। ওকে এরকম মরার মতো বেঁধে নিয়ে যাচ্ছ কেন? সংক্রমিত পেশেন্ট মানেই তোমার সেই মরাটাকে আপনি সৃষ্টি করেননি তো? মানে জীবিত স্ত্রীর প্রতি আপনার কর্তব্য অনুশোচনা ভালোবাসা না দেখে আমি ঠিকই বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি? যে আপনি বৌদিকে মার্ডার করেছেন। না বাসি না, তোর ধারণা ভুল। আমি ড্রাইভারকে দিয়ে তোর বৌদিকে হসপিটালে পাঠিয়েছি, টাকা নিয়ে আমি যাব, যত টাকা লাগে আমি খরচ করব, প্রয়োজনে তোর বৌদিকে আমি ফরেনে নিয়ে গিয়ে বাঁচাবো। সেটা যদি করতে পারেন তাহলে দাদার পাশে বসে আপনার পায়ে দেবো শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আর যদি সেটা না করতে পারেন প্রত্যক্ষদর্শী আমি থানায় যাব, আপনার বিরুদ্ধে এফআইআর করবো এবং কোর্টে চিৎকার করে বলবো আপনি একটা বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। এই সাপটাকে দেশ থেকে সরাতে না পারলে এই দেশটা কখনো বিশ্বসভার শ্রেষ্ঠ আসন পাবে না, আর কেউ কোনোদিনও বলবে না सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। বৌদি আমি আসছি। তুই বেশি দূর তুই যেতে পারবি না রে বাসি। আমার বোন শনিকে পাঠিয়ে ম্যানুয়ালের রং কম্বিনেশন করে তোকে শালা আমি বিকলাঙ্গ করে দেব, তারপর চিট ফান্ডের ফান্দে ফেলে তোর দাদাটাকে জেলে ঢোকাবো। এমন খেলা খেলবো যে খেলায় আমি যাবো চাঁদে, আর ওই জিতেন মহাপাত্র পড়বে চন্দ্রবোড়ার ফাঁদে। কারণ করে ঢুকবে চাঁদের ঘরে চন্দ্রবোড়া। না, চন্দ্রপোড়া নয়, আমার দাদা জিতেন মহাপাত্র চাঁদ। আর তার এই বাড়িটা চাঁদের বাড়ি। এই বাড়িতে চাঁদের নিজের ভাই বিবেক এবং তার বোন বাসি যেমন সব সময় হাসি খুশিতে থাকে, তেমন তার এই পালিত ভাই উদয়, এই উদয়ও সব সময় সবার হৃদয়ে খুশির তুফান তোলে। কারণ নিজের ভাই না হওয়া সত্ত্বেও দাদা বিবেকের জন্য যা যা করেছেন, আমাকেও তার সমান ভাগ দিয়ে শিক্ষায়, সম্পত্তিতে, সম্পদে উনি আপন করে নিয়েছেন। দাদা বলেছেন যে উনি ওনার বোন বাসিকে আমার সঙ্গে বিয়ে দেবেন। আর তাই তো
আমি দাদার বউকে নিজের বৌদি বলি, আর দাদার ভাই ওই বিবেককে আরে আমি যে আমার নিজের ভাই বলি, আর দাদার বোন বাঁশিকে দাদার বোন বাঁশিকে নিয়ে আমি যে দিন রাত স্বপ্ন দেখি, স্বপ্ন বলেই তো নীল পরীর মতো তোমার কাছে চলে এসেছি। আর তোমার এই অপরূপ রূপ দেখে আমিও যে মৌপিয়াসী প্রজাপতির মতো আসক্ত হয়ে উঠেছি বাঁশি। আসক্ত হয়ে যত দূরে কেন, কাছে এসো। কাছে যেতে পারি, তবে তার আগে বলো যে তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসি বলেই তো তুমি ডাকা মাত্র আমি চলে এসেছি। আর তুমি এসেছো বলেই যে আমি এখনো পর্যন্ত বেঁচে আছি বাঁশি। বাঁচিয়ে বেঁচে থাকার নামই যে ভালোবাসা। আর একে একে দুই মিলেই যে বাঁধে একটা ছোট্ট সুন্দর বাসা। কিন্তু ওই বাসা বাঁধার আগে ঝড়ে যদি আমাদের বাসাটাই ভেঙে যায়, তখন এই উদয় তার হৃদয় দিয়ে তোমাকে ঠিক এমনই ভাবে আগলে রাখবে বাঁশি। কিন্তু ওই ঝড়ে যদি আমি বিধ্বস্ত হয়ে যাই, তাহলে আমি আমার একটা একটা করে অঙ্গ দিয়ে তোমাকে আবার নতুন করে পূর্ণাঙ্গ করে তুলবো। কিন্তু ওই চন্দ্রবোরা ছোবলে যদি আমাদের ঘরটাই ভেঙে যায়, তখন আমরা দুজন মিলে আবার নতুন করে খড় কুটো জোগাড় করে নিয়ে এসে একটা সুন্দর চাঁদের পাহাড় তৈরি করব। কিন্তু মশাই, তখন যদি আমি হারিয়ে যাই? এই বাঁশি, তুমি যদি হারিয়ে যাওয়ার কথা দ্বিতীয়বার তোমার এই মুখে উচ্চারণ করেছো না, আমিও কিন্তু তোমার দিব্যিক্ষে বলছি, আমিও তাহলে আত্মহত্যা করব। না উদয়, মরার কথা তুমি মুখেও আনবে না। তুমি মরে গেলে আমাদের প্রেমটা যে মিথ্যে হয়ে যাবে, দাদার দেওয়া কথা যে মিথ্যে হয়ে যাবে। তাই তো তোমার হৃদয় মালন চেয়ে আমি সারা জীবন ফুল হয়ে ফুটবো। আর আমিও ভ্রমর হয়ে তোমার সেই ফোটা ফুলের মধু খাবো। সেখানে পরাগ মিলন হয়ে ধরবে ফল, আর সেই ফলের হাসি খুশিতে ভরবে আমাদের নতুন একটা সংসার। তখন আমরা সবাইকে বলবো, মমতার এই মানবিক দেশে আমাদের চেয়ে সুখী আর কে। ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে, ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে, ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন জাগা এই জীবনে সত্যি হলে, সেই স্বপ্ন দেখা এই জীবনে সত্যি হলে। ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে, ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে, ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন দেখা এই জীবনে সত্যি হলে, সেই স্বপ্ন সাথে এই জীবনে সত্যি হলে। যত কাছে আসি তত, যত কাছে আসি তত বেড়ে যায় আশা যে আরো বেশি কাছে যায়, আজ ভালোবাসা যে যত কাছে আসি তত বেড়ে যায় আশা যে আরো বেশি কাছে যায়, আজ ভালোবাসা যে। ভালো লাগে বৃষ্টিকে, আকাশের সৃষ্টিকে, ভালো লাগে বৃষ্টিকে, আকাশের সৃষ্টিকে, ভালোবেসে মন হারালে সেই
স্বপ্নটা এই জীবনে সত্যি হলে, সেই স্বপ্ন দেখা এই জীবনে সত্যি হলে, ও হে হে লা 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 লা। নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ, আর আমি অরুণাব আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ তাজা খবর। আজকের খবরের শিরোনাম, মহামান্য হাইকোর্ট পাত্র গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি জিতেন মহাপাত্রকে চিট ফান্ড কাণ্ড চালিয়ে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন। তাই পুলিশ থেকে হল্লা হয়ে খুঁজছে। মিথ্যা মিথ্যা, আমি মানুষের লক্ষ লক্ষ টাকা চিট করিনি। কিন্তু টাকাটা ঠিক হচ্ছে, একথা সত্যি তাই তোমার বিশ্বাসে কেউ বেশ দিয়েছে। হ্যাঁ দিয়েছে, আর সেটা করেছে আমার এই কোম্পানির যে কেউ, আর আমাকে সাজিয়েছে চিট ফান্ডের এমডি। কিন্তু কে সে শয়তান? সেই শয়তানটা যে কে তা আমি ধরতে পারছি না। আমি কিন্তু ধরে নিয়েছি। তাহলে বল ভাই কে সে? যাকে তোমরা ভাইয়ের মতো সবকিছু দিয়ে প্রতিপালন করেছো, তোমাদের সেই পালিত ভাই উদয়। না, একথা আমরা বিশ্বাস করি না। আমার কোনো কথা যে তোমরা বিশ্বাস করবে না সেটা আমি জানতাম, তবু আমি হলপ করে বলছি কোম্পানির অভ্যন্তরের কথা উদয় বেশি জানতো, তাই টাকাটা ও সরিয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। বিবেক, এবার পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করবে। আমানতকারীরা টাকার জন্য তোমাকে ইট পাথর ছুড়বে, শেষে হয়তো ওরা তোমাকে মেরে ফেলবে। হ্যালো, বিচারে আমার জেল কিংবা ফাঁসি হোক, তবে উদয়কে দোষী সাব্যস্ত করে নিজের হৃদয়ের কাছে আমি অপরাধী করতে পারবো না। উদয়ের গায়ে কালি দিয়ে আমার এই কালো মুখটা উদয়কে আমি দেখাতে পারবো না। তা কি করে পারবে? ও তো তোমাদের কাছে ভালো। ভালো মন্দ বিচার করার সময় এখন নয় বিবেক, এখন শুধু বল এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো কেমন করে? তা না হলে আমার মান সম্মান, আমি যত অহংকার সব ধুলোর সঙ্গে মিশে যাবে, আমার সবকিছু আজ দিলাম হয়ে যাবে। সেই জন্য তো বলছি মানুষের টাকা ফিরিয়ে দিতে হবে, ওদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। এ তুই কি বলছিস বিবেক? যে মানুষটা সারা জীবন সত্য ন্যায় ধর্মের পথে থেকে সব মানুষদের ভালো করেছে, আর সে দোষ না করে অন্যের হাতে পায়ে ধরে দোষ স্বীকার করে নেবে। তার জন্য তো অনেক টাকার দরকার, এত টাকা আমি পাবো কোথায়? গোটা টিভির সংবাদ শুনে কাতারে কাতারে মানুষ ছুটে আসছে পুলিশ প্রশাসন। তাই আমি বলছি দাদা, আমি যে সংবাদটা এই মুহূর্তে শুনে এলাম, সেই সংবাদটা কি সত্যি? এই সত্যি। ওদের তুমি কি বলছো কি? সরলতা সুযোগ নিয়ে তাকে ওই ফাঁদে ফেলেছো তুমি। না না বিবেক, না ভাই, তুই অন্তত এমন কথা বলিস না রে ভাই। তুই কি জানিস না যে পর্দার বড় বৌদি আমার কাছে দেবতার মতো, যে দেবতার আমার হৃদয়, আমার প্রাণের স্পন্দন, তাদের ঠকি কিনা আমি? না 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 বিবেক, না, এই জঘন্য কাজ আমি কখনো করতে পারি না বিবেক। বিবেক, আমি ওদের জন্য আমার এই প্রাণ দিতে রাজি আছি, কিন্তু এই নোংরা কাজ আমি কখনো করতে পারি না। কর, ওইসব আদি খেতে না দেখে তাড়াতাড়ি টাকাটা বের কর। আমানতকারীদের টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু বিবেক, আমি যে কারুর কোনো টাকা নেইনি বলে আমি তো শুনবো না। তোর ওই ভালো ভালো কথায় ভুলে দাদা বৌদি তোকে সন্তানের মতো এত বড় করে তুলেছেন, নিজের বোন বাসির সঙ্গে বিয়ে দিয়ে তোকে হাফ প্রপার্টি দিতে চেয়েছেন, আর তুই কিনা সেই মানুষগুলোকে এইভাবে ফাঁদে ফেললি। দেখ ভাই, তোর কোথাও হয়তো একটা ভুল হচ্ছে। আমি কেন তো কাউকে ফাঁদে ফেলিনি বিবেক। আজ আমি তোকে ছাড়বো না। এই তাড়াতাড়ি টাকাটা বের কর। বের কর বলছি। আরে বের কর না বিবেক। কি হলো? তাড়াতাড়ি টাকাটা বের কর না। আরে বের কর বলছি। বিবেক, কি হলো? না করে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি টাকাটা বের কর না। আরে বের কর বলছি। বৌদি, বৌদি, তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছে, বেশ করেছে। আমার চেয়ে ওই রাস্তার ছেলেটা তোমাদের কাছে এত প্রিয়? হ্যাঁ প্রিয়। তাহলে তো বলবো আমাদের পালিত ভাই নয়, ও আমাদের মায়ের উপপতির সন্তান। না দাদা, না বৌদি, তোমরা দুজনে আমার এই ছোট ভাইটাকে আর কিচ্ছু বলো না, কারণ ও যা কিছু করেছে, যা কিছু বলেছে, তার জন্য আমি ওকে। কি করবি?
আরে তোর জন্য তো আমরা ভিখারি হতে বসেছি, তোর জন্য বর্দার মতো মানুষের জেল হবে, ফাঁসি হবে, বৌদি বোন আর আমাকে পাবলিক সব ছিঁড়ে ছিঁড়ে খাবে। তোর যদি তাই মনে হয় তাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে তুই চলে যা। হ্যাঁ আমি চলে যাবো। তাই যা। না না বৌদি না, তোমরা দুজনে আমার এই ছোট ভাইটাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো না বৌদি, কারণ ও যে আমার ছোট্ট ভাই। ও যখন একবার বুঝে নিয়েছে যে ভাই মানে ভাগারি, তখন এত বড় সম্পত্তিটা আমাদের দুজনের মধ্যে ভাগাভাগি হওয়ার আগে আমি না হয় এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব উদয়। কারণ আমি যে জানি ভা মানে ভাত আর ই মানে স্বয়ং ঈশ্বর। আর সেই ঈশ্বর যখন শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আমাকে ভাত না দেওয়ার কথা বলছে, তখন আমি তোমাদের মতো ঈশ্বরকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব উদয়। কিন্তু সেটা ভাতের সন্ধানে নয়, আমার এই বর্দাকে সকলের কাছে নির্দোষ প্রমাণ করার জন্য অর্থ উপার্জন করতে আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব উদয়। হ্যাঁ তাই যা, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। তোর কি মনে নেই বাইক অ্যাক্সিডেন্টে তোর পাটা ভেঙে গিয়েছিল? আর এই উদয় তোকে কাঁধে করে নিয়ে হসপিটালে ভর্তি করে দিন রাত্রি তোর বেডের পাশে জেগে থেকে তোকে ভালো করে এড়িয়ে এনেছে, সে কথা কি তোর মনে নেই? সেদিন আমাদের বর্ষী বোন বোমার আঘাতে বিকলাঙ্গ হয়ে গিয়েছিল, সেই দিনই উদয় তাকে নিয়ে গিয়ে সুস্থ করে বাড়িতে এনেছিল। যেদিন তার ওই বৌদি বোমার আগুনে তার মুখটা ঝলসে গিয়েছিল, সেই দিনেই উদয় তার পাশে থেকে সান্ত্বনা দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছিল। সে কথা কি তোর মনে নাই? না, সব আমি মনে রাখতে চাই না, কিন্তু একদিন এই সমস্ত কথা তোর ঠিকই মনে পড়বে রে ভাই। আর সেদিন এই উদয় এই বাড়িতে আবার ফিরে আসবে, কারণ আমার বৌদি তার স্নেহ মায়া মমতা দিয়ে নিজের মুখের গ্রাসটুকু আমার মুখে তুলে দিয়ে আজ সে যে আমাকে এত বড় করে তুলেছেন। আমার এই বর্দা আমাকে একদিন রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তার নিজের কোম্পানিতে আমার জায়গা করে দিয়ে আজ সে যে আমাকে প্রতিষ্ঠিত করেছেন উদয়। বাসি তার ভালোবাসা দিয়ে আমার মন প্রাণ আমার সম্পূর্ণ জীবনটাকে পরিপূর্ণ করে তুলেছে। আর শুধুমাত্র সন্দেহের বশে তুই আমাকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বললেও আমি কিন্তু একদিন ঠিকই ফিরে আসবো রে ভাই। আর সেদিন ফিরে এসে ওদের সব ঋণ আমি শোধ করে দিয়ে যাব। কারণ উদয় বিবেক এতগুলো দিন একটা কোকিল বাচ্চা একটা কাক বাচ্চার সাথে একই বাসায় ছিল। এই বাবা এবং মা কাকটা যা পেত সেটা দুজনের মধ্যে সমান ভাগে ভাগাভাগি করে দিত। কিন্তু একদিন হঠাৎ করে এই মা কাকটা আহার আনতে গিয়ে আর ফিরল না। বাবা কাকটা ধরা পড়ে গেল ব্যাধের জালে। আর তখনই উঠল ঝড়, প্রচন্ড তীব্র এক ঝড়। সেই ঝড়ের তীব্রতায় বাসাটা ভেঙে টুকরো হয়ে গেল। আর তখন এই কাক বাচ্চাটা তার ঠোঁট দিয়ে ঠুকরে এই কোকিল বাচ্চাটাকে রক্তাক্ত করে সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিল। আর এই অসহায় কোকিল বাচ্চাটা তখন কাঁদতে বলে গেল, স্বপ্ন হলো যে আলেয়া শুধু এই জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম দু নয়নে। স্বপ্ন হলো যে আলেয়া শুধু
এ জীবনে আলোকের ছলনাতে আধার পেলাম দু নয়নে তোর মোর ডুবে গেল তীরের সীমানা কাছে পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেছে ভেসে পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেছে আমাকে দয়া করে তোমরা ছেড়ে দাও। তোমাদের যদি পায়ে পড়ে আমাকে এমন আকুল হয় তোমরা আটকে রেখো না, আমাকে ছেড়ে দাও তোমরা। উদয় তুই যাসতে ফিরে আয় ভাই। উদয় উদয় তুই যাসতে ফিরে আয়। উদয় উদয় দেখো না, ও একটা বিশ্বাসঘাতক, নেমো খারাপ। ও চলে গেছে, বাঁচা গেছে। তাহলে তুইও চলে যা এখান থেকে। আমি চলে যাব। তোমাদের সঙ্গে সম্পর্কের পরিচয় এখানে থাকলে পুলিশ হয় তোমাকে অ্যারেস্ট করবে। তোমাদের জন্য আমার অ্যাম্বিশন, ক্যারিয়ার নষ্ট হবে। তাই পাবলিক আর পুলিশ তোমাকে হেনস্থা করার আগে আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বিবেক, আমাদের এই বিপদে ফেলে রেখে তুই চলে যাস না বাবা। দেখো না জয়, দেখো না আমার আকুল হয়ে দেখো না। মানুষের জীবনে যখন দুঃসময় হয় তখন হাজার ডাকলেও কেউ ফিরে আসে না। কিন্তু এর থেকে আমাদেরকে বাঁচার কোনো প্রতিকার নেই। আছে জয় আছে। আছে। মানুষের জীবনে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন একটা পথ খোলা থাকে, আর সেই পথটা কি জানো? কি গো? মৃত্যুর পথ। হ্যাঁ, মৃত্যুর পথ। তাই এই বিষকে আমি আত্মহত্যা করবো। না না না, এই বিষ আমি তোমাকে দেবো না। না 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 না। ওই বিষ তোমরা আগে আমাকে দেবে। ওই বিষ খেয়ে আমি আমার বিকলাঙ্গ জীবনটা থেকে মুক্তি পাবো। তোমরা তো জানো রিসার্চের জন্য দুটো কেমিক্যালকে এক করতে গিয়ে রং কম্বিনেশনের জন্য ফ্লাক্সটা গরম হয়ে উঠেছে। যেই বাইরে এলো হলো বোমা বিস্ফোরণ। আর ওই বোমার এক টুকরো আমার শরীরে লাগায় আমি হয়ে গেলাম বিকলাঙ্গ। আর তোর বৌদি তোকে বাঁচাতে গিয়ে তার এই সুন্দর মুখটা হয়ে গেল এই জলবের মতো কালো। আজ আমার তোর বর্দা মিথ্যার জালে জানি বৌদি জানি, আর আমি সেটা মর্মে মর্মে বুঝতে পারছি। এখন আমাদেরকে যারা দেখবে না তারা আমাদেরকে চোর বলবে। তাই উদয় যেমন চলে গেছে, বিবেক দাও যেমন বাড়ি ছেড়ে পালিয়েছে, তেমনি তেমনি ওই বিষ খেয়ে আমিও আত্মহত্যা করবো। দাও দাও দাদা দাও, আমাকে ওই বিষটা দাও দাও দাও। ওই বিষ আমি তোমাদের কাউকে খেতে দেবো না। কে তুমি? জহর বিশ্বাস। জহর বিশ্বাস? জহর বিশ্বাস? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। তোদের বিপদের কথা শুনে পাবলিক আর পুলিশের ঝামেলা থেকে বাঁচার জন্য আমি নিজেকে লুকিয়ে গাড়ি নিয়ে এখানে ছুটে এসেছি। ছুটে এলো? তুই আমাদের বাঁচাতে পারবি না বন্ধু? পারবো বন্ধু, পারবো। এই মুহূর্তে তুই ফেরার হয়ে যা। ফেরার? হ্যাঁ, আর বৌদি তুমি আমার গাড়িতে করে আমার বাড়িতে গিয়ে গা ঢাকা দাও। পাশে তুই এখানেই থাক। তুই তো বিকলাঙ্গ, তাই তোকে কেউ কিচ্ছু বলবে না। ঠিক বলেছিস বন্ধু, ঠিক বলেছিস। বসে এখানে থাক, যদি তোর ঘরে যাক আর আমি হয়ে যাই ফেরার। এইটাই হোক আমার জীবনে নির্মম পরিহার। কোথাও যাবে না গো, তুমি চলে গেলে আমি মরে যাবো। না, আমি তোমাদের মরতে দেব না। গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে করে তুমি আমার বাড়িতে চলে যাও। না না, এই ঘর ছেড়ে আমার এই বিকলাঙ্গ মেয়েটাকে মেলে আমি কোথাও যাবো না গো। যেতে তোমাকে হবেই বৌদি, যেতে তোমাকে হবেই। নাহলে পুলিশ এসে বড়দাকে না পেয়ে তোমাকে অ্যারেস্ট করবে, তখন বাধ্য হয়ে বড়দাকে সারেন্ডার করতে হবে। তাই যাও যাও বৌদি, তুমি চলে যাও। কিন্তু আমি চলে গেলে তুই খাবি কেমন করে? তোর তো দুটো হাত কাজ করে না, তুই ডেট চেঞ্জ করবি কি করে? আর এই দেখ এই এত বড় বাড়িতে তুই একা কি করে থাকবি বল? বৌদি, শ্মশানের চিতায় যার ভাগ্যটা শুয়ে আছে তাকে তার ভাগ্যের উপর ফেলে তুমি চলে যাও বৌদি, তুমি চলে যাও। ভগবান ভগবান
আছে, ঠিক আছে। তোর কোথায়, তোর দাদার কোথায়? আমি নিজেকে লুকোতে যাচ্ছি। এই কিন্তু যাওয়ার সময় আমি তোকে একটা কথা বলে যাচ্ছি, জীবনে চলার পথে তুই যদি হুজুট গিয়ে পড়িস, তাহলে সেদিন থেকে এই বৌদিকে তুই আর কোনোদিন মা বলে বলবি না, তুই বলবি রাক্ষস। না, তাইনি, না, পিশাচী। কারণ যে মা তার এই বিকলাঙ্গ মেয়েকে ফেলে চলে যায়, সে কি মা হতে পারে? সে কি মানুষ হতে পারে? না না, সে মা হতে পারে না, সে মানুষ হতে পারে না। আর কোনো কুকুরও তার এই বিকলাঙ্গ মেয়েকে ফেলে যেতে পারে না গো। বৌদি চলে গেল, উদয়, বিবেকদা সবাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। এক লহমায় ভেঙে পড়লো আমার বাড়ির মান, সম্মান, ঐশ্বর্য, প্রতিপত্তি। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। ভগবান, বলো বলো বলো, উত্তর দাও, এর জন্য দায়ী কে? তাই এ বাড়ির মালিক সৎ সজ্জন জিতেন মহাপাত্র। আর সেই জিতেনকে অ্যারেস্ট করার জন্য আমার উপর নির্দেশ আছে। क्या बोला? हामी के? अरे हामी बेरू, आई मीन इंस्पेक्टर बेरू भाई रेड्डी। हमार माटा आंध्रा, बापटा बंगाल। घोर जमाई থেকে আমার বাপটা হইয়ে গেল একদম কাঙ্গাল। मगर हमार लेखो टाका और माटी, इसलिए हमार माँ हमार नाम दिए छे बेरू भाई रेड्डी। लेकिन এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। নমস্কার, নমস্কার স্যার, নমস্কার। নমস্তে, নমস্তে, तो আমি জিতেন মহাপাত্রের বোন বাসি। लेकिन तुम्हारी চোখে তো কান্না। বড়দা বৌদি বিবেক উদয়কে বাড়ি থেকে বের করে দিয়ে তুমি কাঁদছিলে। পুলিশ বাবু, ওই কান্নাই তো আমার জীবনের সম্বল। तुम्हारा ही কান্না আমি এ জন্মের মতো ঘুচিয়ে দিবে। এখানে বলো তোমার বড়দা কোথায়? আমার বড়দাকে আপনি অ্যারেস্ট করবেন না পুলিশ বাবু, আমার বড়দা নির্দোষ। আই আই যারা ওসব দুটো পরে কাজ করে তারা এসব কথা বলে। मगर हम इंस्पेक्टर बेरो भाई रेड्डी पुलिस वाला हमार काছে ওসব কথা বললি আমি শুনবে না। সাতটা পাতালের নিচে লুকিয়ে থাকলেও ওকে আমি টেনে বাড়ি করব। क्योंकि পুলিশ ফাইলে ও সালে একটা বান্ড ক্রিমিনাল। পুলিশ ফাইলে থাকা সবাই কিন্তু বন্ড ক্রিমিনাল হয় না, তেমনি আমার বড়দাও নির্দোষ। নির্দোষ? मगर টিভিতে তার ছবি দেখা যাচ্ছে, তুমি তার জিরক্স কপি। ওকে যখন পেলাম না তখন আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়েছেন, এর জন্য আমি কোনো প্রতিবাদ করব না। তোমাকে অ্যারেস্ট করলে মিডিয়া আসবে, মানবাধিকার কমিশন আমাকে তুলোধনা করবে, তাতে আমার চাকরিটা नहीं हमें वो सब করবি না। তার থেকে তোমার কাছে যে সম্পদটা আছে ওই সম্পদটা তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে রেস্ট না করিয়ে চালিয়ে যাব। না পুলিশ বাবু, আপনি তো দেখতে পাচ্ছেন আমি একটা অসহায় পঙ্গু মেয়ে, আপনি আমার সর্বনাশ করবেন না, তাহলে যে আমাকে আত্মহত্যা করতে হবে। এই কথা বললি হবে না, আমি এখন তোমার যৌবন লুট করে নিয়ে যাবে।
পুলিশ বাবু, আপনি আমার এত বড় একটা সর্বনাশ করলেন। সর্বনাশের এই তো শুরু। এই শোন, এবার থেকে পারতি রাত্রে আমি তোর কাছে আসবি, তোর এই যৌবন ভোগ করবি, তবে সে কথা তুই বলতে পারবি না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, সবাইকে বলবো, চিৎকার করে বলবো, রক্ষক হয়ে ভক্ষক হওয়ার কথা আমি সবাইকে বলবো। শালি বললে শালা, তোর দাদাটাকে কাউন্টারে খতম করিয়ে দেবে, क्योंकि আমার মাটা আন্ধ্রা, বাপটা বাঙ্গাল, গোর জামাই থেকে আমার বাপটা হয়ে গেল ইদম কাঙ্গাল, मगर हमार लेखो टाका और माटी, इसलिए हमार माँ हमार नाम दिए छे मेरो भाई रट्टी। বেশি বাড়াবাড়ি করলে শালা সোজা ইনকাউন্টার। না না পুলিশ বাবু, আপনি আমার দাদাকে এনকাউন্টার করবেন না। ইচ্ছে আপনি যা বলবেন আমি তাই করব। মেরে ফেলবো। আমার বাবুকে ভালো মানুষ পেয়ে চোর ডাকাতে দল অফিস থেকে ভালো ভালো চেয়ার টেবিল নিয়ে পালিয়ে যাচ্ছে, ঘর থেকে সব মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে। আমি কিন্তু জঙ্গল মহলের সংযম, গরিব খেটে খাওয়া নিচু জাতের মানুষ হলেও এ বাড়িতে যখন কাজ করছি ওই চোর গুন্ডাকে আমি তাড়াবই। কিন্তু আমার বাবু কোথায়? কোথায় আমার মা? দিদিমণি, তোমাকে দেখে মনে হচ্ছে জঙ্গলে কোনো বাঘ এসে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। একবার সুতার নামটা বলো দিদিমণি, তাকে ছিঁড়ে ছিঁড়ে আমি রাস্তার কুত্তাকে দিয়ে খাবো। তাহলে যে আমার দাদার জীবনটা নষ্ট হয়ে যাবে রে ভাই। বাবু কোথায়? কোথায় আমার বাবু? বাবু, তোর মা, তোর উদয় দা, তোর বিবেক দা, সবাই এই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বলো দিদিমণি, বলো। ওরা কি অপরাধ করেছিল? ওরা যে মানুষকে ভালোবেসেছিল ভাই দিদিমণি, সেই জন্যই তো বরটাকে ওরা চিটফাট কাটে ফাঁসিয়ে দিল। আর সেই সুযোগে জানোয়ারটা ঘরে ঢুকে তোমার ইজ্জত। কিন্তু ভাই রে, তার জন্য তুই ওর পিছনে ছুটে যাস না রে ভাই। ও যে তোকেও শেষ করে দেবে। তার আগে ওকে আমি খুন করব। ওইসব খুন টুন তুই কিচ্ছু করবি না। তার চেয়ে আমায় একটু বিষ এনে দে না রে ভাই। না দিদিমণি, না এ আমি পারবো না। কেন পারবি না? কি করে পারবো? সেই ছোট্টবেলা থেকে তোমাদের বাড়ির দানা পানি খেয়ে আমরা বড় হয়েছি। আজ তার বড় অসুবিধায় পড়েছে বলেই তার মুখে বিষ। না দিদিমণি, না এ আমি পারবো না। তাহলে আমাকেও তোর সাথে নিয়ে চল না রে ভাই। কি করে নিয়ে যাব? আমরা যে গরিব খেটে খাওয়া নিচু জাতের মানুষ, আমাদের বাড়িতে গেলে তোমার জাত যাবে না। প্রভু রামচন্দ্র কুহক চণ্ডালের বাড়িতে গিয়ে তার আগে ফল জল খেয়েছিল দিদিমণি। তাতে তার যদি জাত না যায় তাহলে আমারও জাত যাবে না রে ভাই। তবু আমি নিয়ে যেতে পারবো না। কেন পারবি না? পারবো। আমি যে গরিব, তুমি যে ধনী, আমি যে চাকর, তুমি যে মনিব, আমি যে ভিক্ত, তুমি যে দেবী ঠাকুরানী মা, সেই মাকে কি করে আমার গাছতলায় নিয়ে যাব বলতে পারো দিদিমণি? ভাই রে, তোর ওই গাছতলায় গিয়ে আমি যে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেব, তোর ওই ছেঁড়া খাটিয়ায় শুয়ে আমি যে একটু শান্তিতে ঘুমাবো। না দিদিমণি, তো
তোর হাতে শ্রদ্ধার রুটি খেয়ে আমি যে সুখী হব রে ভাই। দিদিমণি, এই শহর আজ আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। তাই তো তোর সাথে তোদের ওই জঙ্গল মহলে গিয়ে আমি যে একটু শান্তিতে থাকতে চাই ভাই। বল না ভাই, বল না আমায় নিয়ে যাবি না? বল না ভাই, বল না আমায় নিয়ে যাবি না? বল না ভাই, বল না আমায় নিয়ে যাবি না? বল না। নিয়ে যাবো। এদেশে রামও নেই, আর গুহক চন্ডালও নেই। মানুষ এখন উড়োজাহাজে উঠছে, বড় বড় মোবাইলে জেনে নিচ্ছে। আর যে মায়ের স্তন খাওয়ার জন্য আমরা দিদি ভাইয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম, আজকের সমাজ আমাদের দুজনকে দেখলে সেই মায়ের অপমান করবে আর বলবে আমরা প্রেমিক প্রেমিকা। দিদিমণি, তবুও যে তোকে আমাকে ধরে নিয়ে যেতে হবে রে ভাই। দিদিমণি, কারণ মানুষের পরিচয় যাচ্ছে মা, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করে, কেন সে আঘাত তবু সয়ে যায়। বলো দয়ালু মা, যে যেমন চায়, বলো দয়ালু মা, যে যেমন চায়। ও দয়া, ও দয়া, মানুষ নেই, তাদের হৃদয় নেই দয়া মায়া মমতার ভালোবাসা। পাত্র গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জিতেন মহাপাত্র ছোট ভাই বিবেকের অন্তরে সেই ভালোবাসা একদম ভরপুর। তাই তো তাকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই, তার স্বপ্নের হাওয়ায় চড়ে হুস করে উড়ে যেতে চাই তার চাঁদের মতো ঘরে। তাই তো হৃদয়ের হোয়াটসঅ্যাপে ইচ্ছের ছবি এঁকে প্রাণের ইন্টারনেটে ভালোবাসার মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু বিবেকের কাছ থেকে আজও কোনো রিপ্লাই এলো না। সেদিনের মতো বিবেক এসে বলল না, আমি আজও তোমাকে সেই আগের মতো ভালোবাসি। বিবেক তুমি আমার কাছে এসেছো? তুমি অমন করে ডাকলে আমি কি না আসতে পারি রানী? কেন? আমি কি তোমার স্বপ্নের লাল পরি? তুমি আমার জীবনে নকশিকাঁথার যৌবন চাই। তাহলে দূরে কেন? কাছে এসো, আমাকে নিবিড় করে ভালোবাসো। বাঁচতে তো চাই তোমার প্রেমের পদ্মবনে কৃষ্ণ ভ্রমরের মতো ছুটে এসে লুট করতে চাই তোমার পদ্মবধূ। আমিও হতে চাই তোমার পদ্মবধূ। কিন্তু মানুষের লোভ লালসা চক্রান্তের বাজে আমাদের সংসারটা যা বড় ভূমির মতো ধুধু। কিন্তু আমি যে তোমাকে পেতে চাই শুধু, অথচ আমার হাতের ছোঁয়ায় তোমার জীবনে তার কেটে যাবে, তুমি হয়ে যাবে ছিন্ন বিনা। কিন্তু কেন বিবেক? কেন? আমাদের চাঁদের মতো ঘরে যা ঢুকেছে একটা বিষাক্ত চন্দ্রবোড়া, যা তীব্র বিষে বর্দা ফেরার হয়ে গেছে। বৌদি গেছে পরে বাড়ি দাসী বৃত্তি করতে। বিকলাঙ্গ বোনটা ধর্ষিতা হয়ে জানি না কোথাও গিয়ে বেঁচে আছে কিনা। উদয় আমার হাতে মার্কে নিরুদ্দেশ হয়ে গেছে। ওই চন্দ্রবোড়া চক্করে আমাকে দিতে হয়েছে গা ঢাকা। বিবেক, জানি না তোমার মনের স্বপ্ন কোনোদিন পূরণ হবে কিনা। না বিবেক না, ও কথা বলো না। তুমি কি জানো না এই জগতে রানী তোমার স্পর্শ ছাড়া বাঁচবে না? বলো না রানী, বলো না। ওই মরার কথা তুমি বলো না। তাহলে যে বিবেক পাগল হয়ে যাবে, অন্ধ গলির বন্দি পাখির মতো মধ্য মাতাল হয়ে নিজেকে শেষ করে ফেলবে। জীবন উপন্যাসের পাতায় ও হয়ে যাবে শরৎচন্দ্রের দেবদাস। কিন্তু কেন বিবেক? কেন? বলছি, প্রথম দেখা স্বপ্নে আঁকা আমার মনের আশা, ও আমার ভালোবাসা। প্রথম দেখা স্বপ্নে আঁকা আমার মনের আশা, ও আমার
আমার আকাশে রামধনু নেই, নেই তো পাখির কুজন। আমার আকাশে রামধনু নেই, নেই তো পাখির কুজন। ব্যথায় ভরা জীবন আমার, ব্যথায় ভরা জীবন আমার, পর হয়েছে আপনজন। ভেঙে গেছে সুখের বাসা, ভেঙে গেছে সুখের বাসা। ও আমার ভালোবাসা, প্রথম দেখা স্বপ্নে আসা, আমার মনে আসা। ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা, ও বিবেক, বিবেক, দেখি বিবেক, বিবেক তো কোথাও নেই। তবে কি, না না না, ওকে ওকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, তো তাই ওর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কিন্তু ঘুমের ঘরে বিবেক যা বললো তাকে সত্যিই, ইয়েস 100% সত্যি। কিন্তু ওর সঙ্গে যে আমার নিবিড় প্রেম, ওই প্রেম জীবন বদলে দিতে পারে না, বরং ওই প্রেম তোকে দাসীবৃত্তি করাবে। বাচ্চা কাচ্চার ফ্যাক্টরি করে অন্যায় অত্যাচারে জর্জরিত করে তোকে মৃত্যুর গহরে ঠেলে দেবে। তার চেয়ে বিবেকের কথা ভুলে গিয়ে আমরা দুজনে প্রেম করি। শনি, সেক্সি শনি, আমার দেহে জ্বলছে বন্নি, আমাকে দেখে সকলেই বলে কি Sexy, 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 রানী তুই আমাকে চড়ে মেরে সবজ শিখে তোকে একটা কথা বলছি। হাই সনি, তোকে যখন সবাই সেক্সি বলে তখন কোনো এক শিল্পপতি কিংবা মিনিস্টার ছেলেকে তুই লাইফ পার্টনার কর, দেখবি তাতে তোর কামনাও মিটবে আর তোর দাদার টাকাও আয় হবে, কোটি কোটি টাকা। টাকার জন্য শনি তার চরিত্র বদল করবে না, তবে আমার কথা না শুনে আমাকে চড় মারার জন্য তোর চরিত্রটা আমি চেঞ্জ করে দেব। শনি, সেক্সি শনি, আমার দেহে জ্বলছে বন্নি, আমি যা চাই তা পাই, আর যা পাও না তা কাউকে পেতে দাও না। ইয়েস, বাট হু আর ইউ? আই এম নেট। মোবাইল মান্নার সঙ্গে আমার আছে সেট, তাই তো সে এলাকার সমস্ত ঘটনার ছবি আমাকে পাঠিয়েছিল, আর সেই ছবি ইন্টারনেটের মাধ্যমে ভেসে উঠতে আমি সোজা চলে এলাম। কেন এসেছো? তোমার সঙ্গে প্রেম করে তোমার কাছ থেকে সব জানবো বলে। এখানে চিট ফান্ডের মালিক জিতেন মহাপাত্রের পরিবার এলাকা ছাড়া। ও, সেই জন্যই তুমি সুপার সেক্সি হয়ে ম্যাক্সি পরে ট্যাক্সিতে চড়ে এখানে এসে ওই মেয়েটার সঙ্গে ইয়ে করতে চাইছো। ইয়েস, আমি মেয়েদের সঙ্গে রিল্যাক্স করতে পছন্দ করি। বাট এটা পাশ্চাত্য নয়, এটা প্রাচ্য। এখানে সব ছেলেরা সব মেয়েদের সঙ্গে ঘর বাঁধে, হাজার কষ্ট অশেষ যন্ত্রণার মধ্যেও তারা তাদের জীবনটাকে বয়ে নিয়ে যায়। কিন্তু তুমি যেটা করতে চাইছো সেই সমকামিতার কালচার এই দেশে চলবে না। আমি কিন্তু চালাবো, কারণ এই দেশেই তো ভগে ভগে ভগীরথের জন্ম হয়েছিল। সেটা পৌরাণিক আখ্যান, বাস্তবে কিন্তু তার ছবি অচল। সেই ছবি আমি সচল করব। সেটা হবে তোমার বিকৃত যৌন কামনা, যেই কামনার আগুন
বরং মন থেকে এই কুশিক্ষার আবর্জনাকে ঝেড়ে ফেলে হয়ে ওঠো বাংলার বধূ। আর নয়তো তোমরা যেভাবে জিতেনের পরিবারটাকে পথে নামিয়ে দিয়েছো, আমিও কিন্তু ঠিক সেইভাবে তোমাদেরকে পথে নামিয়ে দেব। বাট তুমি কে? আমি আমি ঝুমুর 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 রানী, ঝুমুরে মাতাবো আমি জানি। আমি ঝুমুর 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 রানী, ঝুমুরে মাতাবো আমি জানি। রসিকা মাদলটা বাজা, রসিকা থামোশা বাজা, রসিকা মাদলটা বাজা, রসিকা থামোশা বাজা। বাজারে ঢোল কাহার মোহনী, হো 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 হো। আমি ঝুমুর 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 রানী, ঝুমুরে মাতাবো আমি জানি। বাহারি বনো ফুল আমার গহনা, ফুটফুটা চাঁদের আলো আমারই গহনা। বাহারি বনো ফুল আমার গহনা, ফুটফুটা চাঁদের আলো আমারই গহনা। মন আমার মাতাল মাতাল, জোড়া দুটা সুহানি, ঝুমুরে মাতাবো আমি জানি। আমি ঝুমুর 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 রানী, ঝুমুরে মাতাবো আমি জানি। ঝুমুরে মাতাবো আমি জানি। ঝুমুরে মাতাবো আমি জানি। আমি ঝুমুর রানী। ঝুমুর রানী, সাবধান সেক্সি শনি, নয় আমি নেট দিয়ে ধরবো, সব কটাকে কাটবো, কারণ আমি সাপ ধরার শক্ত ফাঁদ। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যালো, আরে আমি শুধু ক্ষিতিশ নই, ক্ষিতিশ গোস্বামী, যেখানে খল সেখানেই আমি। তা বলুন তো স্যার, আপনি মালটাকে কি বললেন? ও জোহর বাবু, হ্যাঁ বলুন স্যার বলুন। হ্যাঁ 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 ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি সত্যেনের ঘরে খল লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে স্যার, ওকে। হে সত্যেন, আরে সত্যেন মণ্ডল। সত্যেন মণ্ডল সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে রুক্ষ মাটিকে সরস করে ডেরায় ফিরছে। তা বলুন গোস্বামী কাকা, কি বলবেন? বলবো বলতে তোদের কারো ওইসব কাজ করতে হবে না। কেন, পঞ্চায়েত থেকে কি আপনি আমাকে চাকরি দেবেন? আরে বনে বনে ঘুরে পাতা সংগ্রহ করে দিন গুজরান করতে হবে না। ওই বনপাটি সরে যাওয়ায় আপনি কি আমাকে কোনো কাজ দেবেন? আরে পাখিটাকে মেরে তোদের মাংস খেতে হবে না। কেন, আপনি কি গোছা গোছা বেকার ভাতা দেবেন যে রোজ আমি পাঁঠার মাংস খাবো? আরে এই ভাঙা বাড়িটা এবার থেকে পাকা বাড়ি হয়ে যাবে। কেন কেন গোস্বামী কাকা, আবাস যোজনায় কি আপনি আমার নাম তুলে দিয়েছেন? আরে তোদের আর গাড়িতে যাতায়াত করতে হবে না, এবার থেকে উড়োজাহাজে চড়ে ফুসফুস করে উড়ে যাবি। 100 দিনের কাজ না করিয়ে সেই টাকাটা কি তোমার বাপ দেবে? আরে মৌলের বদলে তোলা বিলেতি মাল খাবি। এই গোস্বামী কাকা, তখন থেকে না শুধু বাজে বকে যাচ্ছ, বলো তো কি হয়েছে? হয়েছে মানে তোরা তো এখন থেকে বাবু হয়ে গেলি, তাই নিজে না গিয়ে ভাইটাকে বাবুর বাড়িতে পাঠিয়ে দে, তোরা একেবারে ধনী হয়ে গেলি। তোমার ওইসব কথা না আমি কিছুটাই বুঝতে পারছি না, খোলসা করে বলো তো কি হয়েছে? আরে তা বুঝবি কেমন করে? হ্যাঁ বুঝবি কেন করে? ওটা গ্রামের লোক যেখানে বুঝে গেল আসলে আসলে তুই তো একটা নাটের গুরু। নাটের গুরু? তা না হলে সুখের জন্য টাকার জন্য ভাইটাকে জিতেন মহাপাত্রের বাড়িতে পাঠিয়ে দে, তার বোনটাকে তুলে আনবি কেন? এই গোস্বামী খুড়ো, মুখ সামলে কথা বলো। আমরা গরিব ছোট জাত হলেও যে বাবুর টাকায় অন্য কে দুই ভাই বেঁচে আছে, যার টানে আমাদের বাড়ি ঘর জমি জমা হয়েছে, সেই দেবতার বোনকে সংযম না, তোমার কথা আমি বিশ্বাস করি না। তুমি তুমি ভুল বলছো, তুমি মিথ্যা বলছো। হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যে বলছি, আর তোরা দুই ভাই সত্যবাদী মহাপুরুষ। মহাপুরুষ না হলেও আমরা মানুষ, নুন খেয়ে আমরা কারুর সঙ্গে নেমকারামি করি না। আরে করেছে তোর ভাই সঞ্জম ওই মালিকের বোনটাকে একেবারে স্ত্রীর মতো জড়িয়ে ধরে এখানে নিয়ে এসেছে। এই ক্ষিতিশ গোস্বামী, খল লাগানোর জন্য বাজে কথা না বলে কথাটা সংযত করে বলো, তা না হলে
যে কোদাল দিয়ে আমি মাঠের আল কেটেছি, সেই কোদাল দিয়ে আজ তোমাকে কুচি কুচি করে কাটবো। আরে থাম থাম, তার করতে হবে না, আগে সঞ্জমকে আসতে দে। ঠিক আছে, আসুক। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওকে আমি নিজের হাতে খুন করব। দাদা তুমি কাকে খুন করার কথা বলছো? তার আগে তুই বল সংযম, তুই নাকি বাবুর বোন বাসিকে এখানে তুলে এনেছিস। না মানে আমি। হ্যাঁ তুমি, তুমি বাঁশিকে একেবারে জড়িয়ে ধরে হাপুর উপর হাপুর উপর হাপুর উপর করে এখানে নিয়ে এসো। তা মেয়েটাকে বোধহয় গাছের গোড়া দাঁড় করে দিয়ে এখানে একা এসেছো। না মানে আমি একটু জল খেয়ে আসি। না, জল খাওয়ার আগে তুই বল সংযম, তুই কি সত্যি দিদিমণিকে এখানে তুলে এনেছিস? চুপ করে আছিস কেন ভাই, চুপ করে আছিস কেন? সত্যি করে বল, তুই কি সত্যি দিদিমণিকে এখানে তুলে এনেছিস? না মানে আমি আনবো কেন? শুনলে শুনলে তো গোস্বামী খুড়ো, আমরা গরিব নিচু জাত হতে পারি কিন্তু আমরা কারোর সর্বনাশ করতে পারি না। কুকুর হয়ে মনিবের এঁটো পাতা আমরা চেটে খেতে পারি, কিন্তু ঘরের ভেতর ঢুকে আমরা কারোর ভালো ভালো খাবার খেতে পারি না। আরে চুপ কর, তোরা হচ্ছে ছোট লোকের জাত, যেই পাতে খাস সেই পাতে ইয়ে করিস। তাই ভাইয়ের দোষটা দেখবি কেমন করে। এই ক্ষিতিশ গোস্বামী, ভালো চাও তো এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। দাদা দাদা মানে আমি বলছিলাম কি ওনাকে ছেড়ে দাও। না, একে আমি ছাড়বো না। ও তোর মতো ছেলের নামে বদনাম দিয়েছে, তাই আজ ওকে আমি। মানে দাদা আমি বলছিলাম কি, আমি তো বাবুর বাড়ি থেকে কাজ করে বাড়ি ফিরছিলাম, আর সেই সঙ্গেই দিদিমণি আমার পিছনে পিছনে চলে এসেছে। সঞ্জম, এ ভাই, এ তুই কি বললি রে? এ তুই কি বললি? আমি যে তোকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করতাম দাদা, আর সেই বিশ্বাসে তুই বিষ দিলি। তুই আমার এই শক্ত বুকটাকে হাতুড়ি মেরে ভেঙে দিলি ভাই। না না দাদা, না না না, আমি কোনো ক্ষতি করিনি। করেছিস দাদা, সেই ছোট্টবেলা থেকে বাবুর বাড়িতে কাজ করে আমি তোকে খাইয়ে পরিয়ে এত বড় করেছি। দাদা আমার বিশ্বাস ছিল তুই আর যাই করিস এই রকম নেমো খারামি তুই করবি না। না না দাদা, না, আমি কোনো নেমো খারামি করিনি। করেছিস দাদা, তুই নেমো খারাপ না, তুই স্বার্থপর, না, তুই শয়তান। না, তোকে আমি ছাড়বো না, তোকে আমি নিজের হাতে। সত্যেন ভাই, তুমি সংযমকে ওইভাবে মারছো কেন? দিদিমণি, আরে কি হলো? দিদিমণি বলে গলায় গামছা দিয়ে হাত জোড়ো করে দাঁড়িয়ে রইলে যে, আচ্ছা ওদের দুজনকে বরণ করে ঘরে চলো। না বললে তুই যে পার পাবি না রে ভাই। দাদা, কারণ তুই আমার বিশ্বাসের মাপকাঠিটা ভেঙে দিয়েছিস। দাদা, ওই শহরের চাকচিক এবং বাবুর বাড়ির সুখ দেখে না তুই যে গরিব দাদাটাকে ভুলে গেছিস রে ভাই। সত্যেন ভাই, আমার আশাটাকে তুমি পছন্দ করোনি সত্যেন ভাই? কি করে করবে মা, কি করে করবে? তোমরা হচ্ছে শিক্ষিতা, রুচিশীলা, ধনী ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে ওর মতো একটা গরিব বেজাতের ঘরে এসেছো। তবু শাখা সুন্দর থাকলে সমাজ তোমাদের মেনে নিত, কিন্তু চুপ করুন! আপনি একটা বয়সী মানুষ, একটা ছেলের সাথে কি একটা মেয়ের প্রেম ভালোবাসা বিয়ে ছাড়া আর কোনো সম্পর্ক হতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কে সুতোটা এতটাই শক্ত, আপনার মতো মানুষ সেটা হাজার চেষ্টা করলেও ছিঁড়তে পারবেন না। তাহলে সেই সার সত্যটা এই ক্ষিতিশ গোস্বামীকে বলো দিদিমণি, তা না হলে যে আমার ঘরের বদনাম হবে। তাই বলো, এই সংযমের সঙ্গে তুমি আমার এই ভাঙা ঘরে কেন এসেছো দিদিমণি? সত্যেন ভাই, একটা চড়ুই বাসা বাঁধার জন্য এদিক ওদিক ঘুরছি, একটা নিতাই বাতাস তার বাসাটা ভেঙে দেওয়ায় সে শ্মশানে এলো আশ্রয় নিতে। এখন যদি সেই শ্মশানের মালিকও তাকে থাকতে না দেয়, সেই ঘর ছাড়া, পরিবার ছাড়া সেই চড়ুইটা কোথায় থাকবে সত্যেন ভাই? ওই থাকার জন্য যদি আমাদের বদনাম হয়, তাই বলো দিদিমণি, তাই বলো এই সংযমের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? হ্যাঁ বলো, সম্পর্কটা কি? বলো দিদিমণি, বলো, চুপ করে থাকো না। এই সংযমের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ওই সম্পর্কের কথা কেউ বুঝুক আর না বুঝুক, তবু আমি চিৎকার করে বলবো,
ওই সংযম পুরীর মন্দিরে জগন্নাথ হলে আমি যে তার বোন সুভদ্রা। বাহ, এখানে এসেছিলাম বলে সকালে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন হয়ে গেল। তবু তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। কেন বাবা? আমার এই পঙ্গু দিদিকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য তুমি এসেছো, ওর নামে বদনাম দিয়ে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো। তাই তোমাকে আমি হুঁশিয়ার দিয়ে বলছি, আমার দিদি যতদিন আমার বাড়িতে থাকবে ততদিন তুমি আমার বাড়িতে আসবে না। যাও, বেরিয়ে যাও। না, ও আমাদের পবিত্র সম্পর্কের মধ্যে পাক ছড়িয়েছে। ওই পাকে হাত দিয়ে তোমরা নিজেদেরকে আর পঙ্কিল করে তুলো না। এর চেয়ে বলো না গো, বলো না, আমি এখন কি করব? কেন দিদিমণি, কেন? তুমি আমাদের এই পর্ণ কুটিরে চিরদিন দেবী হয়ে থাকবে। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। তোমাদের ছেড়ে কোথাও যাব না কোনোদিন কোনোখানে। তোমাদের সুখে কতটা সুখী শুধু এই মন জানে। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। ইয়েস ভাই, আমি জহর বিশ্বাসের ভাই সুনীতি বিশ্বাস। নার্ভের উপরে প্রায় শেষ করে আজই লন্ডন থেকে বাড়ি ফিরলাম। সর্বপ্রথমে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে মানুষের নার্ভগুলোকে সচল করে রক্ষা করতে হবে সবার জীবন। পারবে না। বিশ্বাসের এক ফোঁটা জহর তোমার অভাখারা জীবন কাবার মেরে ফেলবে। তখন আমি ওই ঝড়কে শুষে নিয়ে সেফ সাজবো, সেফ। তাতে তোমার অযথা কণ্ঠটা নীল হয়ে যাবে। তোমার সেই দুর্গা মতো নেই যে মাতৃতে বিজুর ধারায় তোমাকে সুস্থ করে তুলবে। আছে, আমার সেই মা দুর্গা আছে যে শৈশব থেকে আজ পর্যন্ত স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে ডাক্তার করেছে। তোমার সেই দুর্গা তো নকল দুর্গা। আমার দাদা আছে যে তার অর্থ দিয়ে আদর দিয়ে আমার স্বপ্ন সার্থক করেছে। তোমার দাদার সেই অর্থে মানুষের রক্ত লেগে আছে, আর ওই টাকা চিটফান্ডের কালো টাকা। না না, আপনি ভুল বলছেন। ভুল? তাহলে ভালো করেছে দেখো, বিশাল আধুনিক ডিজাইনের বাংলো শহরে গড়ে উঠেছে, 5 স্টার হোটেল লজ, সেখানে তৈরি হয়েছে নার্সিং হোম, কলকারখানা। তবে যখন বাইরে গিয়েছিলে তখন তার এসব ছিল না, তাহলে রাতারাতি এত টাকা হলো কি করে? এসব হয়েছে তার কষ্ট শ্রম আর সততার ফলে। না, বললেন কেড়ে নিয়ে, তাই আজ আমি সর্বহারা। না না, আমি কোনো মানুষকে সর্বহারা হতে দেব না। ওদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। প্রয়োজনে টোল ফ্রি নম্বরে দিদিকে বলতে ফোন করব। সেই ফোনে মানবিক দিদির কিছু করার আগে ওই চন্দ্রবড়াটা তোমাকে মেরে ফেলবে। আমার বোন সোনি আমাকে সাহায্য করবে। তোমার দাদা তাকে বিপদে পরিচালিত করেছে। তাহলে আমার সুনীতি দুর্নীতিগ্রস্ত হয়ে মানুষের জীবনে নারকোলে কচল করে লক্ষ লক্ষ টাকা কামাবে, কিন্তু সেই টাকা কোনো কাজে লাগবে না। আচ্ছা, আপনি আমার সামনে কালো কাপড়ে মুখ ঢেকে এত সব কথা বলছেন, আপনি কে? আমি আমাকে চিনতে পারছো না? আমি জিতেন। এই পৃথিবীর বুকে আমার একটা সুন্দর ঘর ছিল। সেই ঘরে ছিল স্ত্রী, ভাই, বোন, ছিল সুখ দুঃখ হাসি কান্না। কিন্তু আমি বুঝতে পারিনি সেই ঘরের কোণে লুকিয়েছিল একটা ভয়ঙ্কর চন্দ্রবোড়া। যে চন্দ্রবোড়া একদিন সবল মারছিল এই জিতের মহাপাত্রকে। তারপর টিভিতে একটা খবর বেঁচে উঠলো। এই খবরটাই এই জিতের ঘরটায় গেল বিস্ফোরণ। জিতেকে পাল্লা পালিয়ে গেল, আর এই জিতেন পাগলের মতো ছুটতে 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 এসে দেখলো তার আর কিছুই নেই। ওই শয়তানটা ফাঁদে ফেলে দিল। তাই জোর বিশ্বাস হলো ধনী, আরে জিতেন হলো সর্বহারা। না না, এর জন্য আমার দাদা দায়ী নয়। আমার দাদা আমার কাছে ভগবান। ভগবান নয়, ভগবান নয়, তোমার দাদা একটা বেঈমান। তোমার দাদা একটা বেঈমান। তোমার দাদা একটা বেঈমান।
আরে শুনুন শুনুন শুনুন, যা চলে গেল, কিন্তু যাবার সময় কি বলে গেল? আমার দাদাকে বেঈমান বলে গেল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেই বেঈমানির জন্য অর্থ যশ প্রতিপত্তি ইমারতের সুখ। না না না, আমি কিছুতেই ভাবতে পারছি না। তাহলে তাহলে এখন আমি কি করব? বেঈমান! এই এলাকার এক একটি মানুষের মতো আমার দাদাও একটা বেঈমান, কিন্তু এই বিলেতি মদ, এই মদ কারোর সঙ্গে বেঈমানি করে না। তাই এই মদকে আজ আমি দাদার ফেস টু ফেস কে জিজ্ঞাসা করব। শুনেছি বিদেশ থেকে বাড়িতে ঢুকে তুই মদ খাওয়া শুরু করে দিয়েছিস, এত বড় সাহস তোর! সাহস? এই সাহসটা তো আমার ছোটবেলা থেকে ছিল দাদা। অকালে অকালে মা মারা যাওয়ার পর যে বৌদিকে যে তুমি আমার হাতে দুধের পাপ্পু বোতল ধরিয়ে দিয়েছিলে, আজ আজ সে বৌদি চলে যাওয়ায় আমি সেই দুধের বোতলে মদ ভর্তি করেছি, মদ। তাই বলে আমার সামনে? এই, তুই জানিস এই সোসাইটিতে আজ তোর দাদার স্থান কোথায়, তার সম্মান কত? আর সেই জোহর বিশ্বাসের ভাই হয়ে তুই মদ খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি দিয়ে। মার্গারি লাইটের নিচে দাঁড়িয়ে থাকা একটা কুৎসিত মেয়ে যদি ভাবে সে বিশ্ব সুন্দরী, সেটাও কি সত্যি হয় দাদা? বিদেশে থেকে বিলিতি মাল খেয়ে যে ঘরে ঢোকে সে সত্য মিথ্যা ভুল থেকে হিসাব করতে পারে না রে। আর যে দেশে থেকে মানুষের রক্ত শোষণ করে রাতারাতি ভিখারি থেকে এত বড় লোক হয়, সেও কি হিসাবে দাড়ি পাল্লার পরিমাপ করতে পারে না? বিদেশি মাল পেটে পড়লে অনেকে এমন ফিলোসফি কথা বলে, কিন্তু বাস্তবটা বড়ই রূঢ়। আর রূঢ় হলো আমি সুনীতি, যে নীতি দাড়ি পাল্লায় ধরে এক পালে আমাদের অতীতকে চাপিয়ে অন্য পাল্লায় বর্তমানকে ভরে দেখেছে, এর পাল্লাটা ভারী। এ কি করে হলো দাদা? এর মধ্যে কি কোনো দু নম্বরই আছে? এর কৈফিয়ত আমি তোকে দেব না রে। কি করে দেবে দাদা, কি করে দেবে? অকালে অকালে মা মারা যাওয়ার পর যে বৌদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিল তাকে তুমি মেরে ফেলেছো। যে বৌদির কোলে থাকা ছোট্ট মেয়েটা আধো আধো বলে আমাকে ছোড়দা ছোড়দা বলে ডাকতো, তাকে তুমি করে তুলেছো বিপরীত পন্থের নারী। ওরে না রে না, অন্যের প্ররোচনায় বাড়িতে ঢুকে তুই যা বলছিস তা সত্যি নয়। তোর বৌদি বেঁচে আছে। আমার বৌদি বেঁচে আছে? তাহলে এখন সে কোথায়? ফরেনে ট্রিটমেন্ট হচ্ছিল আর আজই বাড়ি আসছে। আরে আমার বোন সোনি, সোনি এখন কোথায়? সোনি পুরুষের কাছে আমি বিভীষিকা আর মেয়েরা আমার সঙ্গিনী। এই পৃথিবীতে আমি যা চাই তা পাই, আর যা পাই না তা আমি কাউকে পেতে দিই না। সোনি, কি হলো ছোটদা? বিদেশ থেকে বাড়িতে এসে আমাকে দেখে অবাক হয়ে গেলে কেন? হিসেবটা যে মিলছে না সোনি। হিসেব? হ্যাঁ হ্যাঁ, হিসেব হিসেব হিসেব। তোকে ছেড়ে যদি আমি লন্ডনে গিয়েছিলাম তখন তুই খুব ছোট্ট ছিলি। তোর হাসি খুশি কথাবার্তা শুনে মনে হয়েছিল তুই এমন একটা মেয়ে হবি যাকে দেখে সবাই বলবে বাংলা তার নিজের মেয়েকে চায়। কিন্তু তুই টাকার প্রতিপত্তিতে আমি স্বাধীন নারী হয়ে উঠেছি। স্বাধীনতা নয় সোনি, স্বাধীনতা নয়, এর নাম স্বেচ্ছাচারিতা। ধনীর মেয়েরা এমন স্বেচ্ছাচারী হয় শুনেছি, কিন্তু বিনিময়ে তার গা থেকে চলে যায় ফুলের গন্ধ। টাকার গন্ধে
পুরুষকে মাতাল করে মেয়েদের সঙ্গে প্রেম করতেই আমার আনন্দ। আর সেই জন্য তো কেটে যাচ্ছে আমার হৃদয়ে বিনার ছন্দ। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার দাদা তোর মতো আমার বৌদিকেও মেরে ফেলেছে। ওরে না রে না, তোকে তো বারবার বলছি তোর বৌদির ফরেনে ট্রিটমেন্ট হচ্ছিল আর আজই বাড়ি আসছে। আর আমি বলছি দাদা, তুমি আমার সেই বৌদিকে মেরে ফেলেছো, আবার কোন মেয়েকে বিয়ে করেছো আর ফরেনে রাখার কথা বলছো? ও সব কথা মিথ্যে কথা। ছর্দা, ছর্দা, তুমি বড়দাকে অবিশ্বাস করছো? তোকে দেখার পর বিশ্বাসের সেই প্রদীপটা আমার নিপতে বসেছে শুনি। তুই জানিস না তুই জানিস না ওই বৌদি আমার জীবনে কি ছিল, তারই অনুপ্রেরণায় আজ আমি এত বড় ডাক্তার হয়েছি। আর ডাক্তার হয়ে বাড়িতে ফিরে বেশ বুঝতে পারছি আমার বৌদি আর বেঁচে নেই। আছে আছে, ওই দেখ দেখ তোর বৌদি, দেখ। বৌদি না না না, তুমি আমার বৌদি নও। আমার বৌদি রূপ ধরে এলেও তুমি অন্য কেউ না সুনীতি, তুমি আমায় ভুল বুঝো না, আমি তোমার সেই বৌদি। বৌদি মা মারা যাওয়ার পর যেটা স্নেহ আদর দিয়ে আমাকে এত বড় করে তুলেছে, যার শিক্ষা সততা সংযম শিখে আজ আমাকে ডাক্তার করে তুলেছে, যার শাড়ির আঁচলে ছিল মায়ের মমতার গন্ধ, তুমি আমার সেই বৌদি নও। আমার বৌদি মারা গেছে, তাই তার মুখাগ্নি আজ আমি এখানেই করব। আমার বৌদির সৎকার হয়ে গেছে, এবার আমার বৌদি পেট লোক ছেড়ে স্বর্গলোকে চলে যাবে। এবার আমি গঙ্গায় স্নান করব আর তারপর সারা এলাকা ঘুরে হিসেব কষবো, হিসেব তোমার কৃতকর্মের হিসেব। শুনিতে সুনীতি চলে গেছে, তুমি কি তোমার ছোটদার মতো আমাকে বৌদি বলে অবিশ্বাস করবে? বিশ্বাস অবিশ্বাসের মাপ কাটি দিয়ে মাপার মতো মেয়ে শনি নয়। এই শনি যা বলে ফেস টু ফেস। শনি, শনি আজ অ্যাডাল্ট, স্বাধীন বিহঙ্গ, মুক্ত আকাশে পাখনা মেলেও আজ তার কাছে মায়ের মমতার চেয়ে দেহের ভোগটা অনেক বেশি। তাই সে এখন যাচ্ছে পার্কে। বাই দাদা, বাই বৌদি, বাই। শনি, শনি, সাহায্য করতে হবে, নিজের হাতে শাস্তি দিতে হবে। ওরা বড়বার বেড়ে গেছে। সে তো বাড়বেই, কারণ হাতের গুড় কন্যি পর্যন্ত পৌঁছে গেলে তাকে হাতে ফেরানো যায় না। আর এটা হলো তোমার কৃতকর্মের ফল। জগদ্ধাত্রী, ও নাম নয়, বৌদি বলো বৌদি। কি বললে? বৌদি? না 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 না, তুমি জিতেন মহাপাত্রের স্ত্রী সেই জয়ী নও। তুমি এখন জহর বিশ্বাসের স্ত্রী জগদ্ধাত্রী। প্লাস্টিক সার্জারি করে জগদ্ধাত্রীর মতো রূপটা করে নিলেও কি হবে? এখনো আমি দেখে মনে প্রাণে আত্মায় জিতেনের স্ত্রী জয়ী। পুলিশের হাতে সেই জয়ীকে ধরিয়ে দিয়ে জিতেনকে সারা জীবন কারাবাসের জন্য নয়, তোমার ওই সার্জারিটা করিয়েছি আমার নিজের স্বার্থে। স্বার্থ? স্বার্থ। আমার বিশাল সম্পদ সব আমার স্ত্রী জগদ্ধাত্রী নামে উইল ছিল, তাতে লেখা ছিল জগদ্ধাত্রীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি সরকারের আওতায় চলে যাবে। তাই তোমাকে প্লাস্টিক সার্জারি করে জগদ্ধাত্রী রূপে ফিরিয়ে এনেছি। কিন্তু তোমার স্ত্রী তো বেঁচে আছে,
ফরেনে তার চিকিৎসা হচ্ছে। মিথ্যা। মিথ্যা? হ্যাঁ, মিথ্যা কথা। ও আমার চেয়ে তোমার স্বামী জিতেনকে বেশি ভালোবাসতো, তাই আমি ওকে আমার নিজের হাতে মেরে ফেলেছি। জহর, তুমি এত বড় শয়তানিসি, এত বড় বেঈমান। বেইমানিটা এইটুকুতে শেষ নয় জয়ী। তোমার স্বামী জিতেলে জাল সই করে কোম্পানিতে শালা আমি এই চিটফান্ড খুলেছিলাম। সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আমি এই আত্মসাৎ করেছি। এই শয়তান, আমি তোকে ছাড়বো না। আমি এক্ষুনি থানায় যাব। থানায় গিয়ে পুলিশের কাছে তোর সব গোপন রহস্যের কথা আমি পুলিশকে জানিয়ে দেব। তাহলে তোর স্বামীটা মরবে, তোর পঙ্গু ননদটা রেপ হবে, তোর নিজের ছোট দেওয়ার বিবেক সন্ত্রাসবাদীর কেসে ফাঁসবে, তোর পালিত দেওর উদয়, যার সঙ্গে তুই ওই বিকলাঙ্গ মেয়েটার বিয়ে দিবি বলে ঠিক করেছিলি, সেই শালা উদয় ফাঁসিতে ঝুলবে। তুমি ওদের অত বড় ক্ষতি করে দিও না। ওদের হয়ে আমি হাত জোড়ো করে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। বিনিময়ে আমি তোমার পায়ে ধরছি জহর। তুমি আজ থেকে আমাকে যা বলবে আমি তাই শুনবো। তুমি আজ থেকে আমাকে যা শোনাবে আমি তাই বলবো জহর, আমি তাই শুনবো। দুটো হাম্পি দে না, মাইরি বলছি, কাউকে মারবো না। এই সংসার জঙ্গলে আমি শালা একটা হিংস্র বাঘ, আর তুমি বাঘের কাঁচাই বন্দিনী একটা হরিণী। প্রতি রাত্রে আমি তোমার যৌবনের মাংস খুবলে খুবলে খাবো। আর যারা আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে শালা তাদের আমি কাউকে ছাড়বো না, কাউকে বাঁচতে দেব না। এই দুর্দিনের বাজারে মানুষ যখন একটু বাঁচার জন্য ঘরবন্দি হয়েছিল, ঠিক তখনই এই রানী বাড়ির সবার চোখে আড়াল করে এখানে এসে উঠেছি একটু ভালোবাসার জন্য। কারণ জিতেন মহাপাত্রের ছোট ভাই বিবেককে আমি ভালোবাসি, তাই তো তাকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই। আমি তোকে নিয়ে ঘর বাঁধতে চাই রানী। শোনে, ওর আগে তুই আমাকেই বিয়ে কর। ও শোনে, তুই চুপ কর। পারছি না। এই শনি সেপসি শনি, আমাদের হৃদয় হচ্ছে বন্নি। তুই পাগল হয়ে গেছিস? পাগল। ও রানী, তুই মেরি জান, তুই মেরি প্রাণ, তুই আমার জীবন যৌবন সব সব। ছাড় বলছি। তুই না একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সঙ্গে পর পুরুষের মতো ব্যবহার করতে তোর লজ্জা শরম হচ্ছে না? আরে লজ্জা শরম হচ্ছে পুরুষ শাসিত সমাজের দুটো বেড়ি, যে বেড়ি মেয়েদের পায়ে পরিয়ে চাবিটা চিরদিনের জন্য হারিয়ে দেওয়া হয়েছে। তাই ওই ওল্ড ট্র্যাডিশন আমি মানতে বাধ্য নই। তুই না মানলেও আমি মানবো, কারণ বিবেককে বিয়ে করে আমি ঘর সংসার করব। কিন্তু তুই ছেলেদের সঙ্গে কোনোদিন সংসার করব না, ওদের আমি নিজের পায়ের নিচে রাখবো। শনি সেপসি শনি, আমার দেহে চলছে বন্নি। আমি যা চাই তা পাই, আর যা পাই না তা আমি কাউকে পেতে দিই না। তার মানে আমার প্রেমকে প্রত্যাখ্যান করে জিতেন্দার বনবাসীও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। যাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস, তোর বন্ধু বাসিকে তুই অ্যানুয়ালের রং কম্বিনেশন করেছিলাম, হঠাৎ বোম ব্লাস্ট, বাসিটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। শুনে তুই চুপ কর, তুই এতটা নিচে জেনে শুনে তার এত বড় সর্বনাশ করলে তোর বিবেক একটু বাঁধলো না? আরে বিবেক স্বার্থ অপেক্ষা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি শনি সেপসি শনি। কিন্তু আমি রানী, সীতা সতী সাবিত্রীর দেশের মেয়ে। আমার এই হৃদয়টাকে মন্দির করে এই মন্দিরে একটা পুরুষকে আমি দেবতার রূপে প্রতিষ্ঠা করব, কিন্তু তোর মতো মেয়েকে নয়। তার মানে তুই আমার কথা রাখবি না? প্রশ্নই উঠে না। আমি বাংলার মেয়ে, তাই আমার জীবনে পাশ্চাত্যের বিকৃতি কামনা কোনোদিন ঠাঁই দেব না। রানী, আমি জানি তুই শনি সেক্সি শনি, যে আয়নায় কোনোদিন মুখটা দেখেনি, যা চাই তা পাইনি, আর পেলেও সে রাখতে পারেনি। তার মানে তুই আমার প্রেমকে প্রত্যাখ্যান করছিস? প্রেম?
কাকে তুই প্রেম বলছিস? ওই প্রেমের নাম কি? সমকামী প্রেম। ওই প্রেমের কথা না পুরাণে কেউ পড়েনি, ইতিহাসে কেউ লেখেনি। একটা কথা মনে রাখিস, যা নেই ভারতে তা নেই এই জগতে। ও কথা পুরুষদের লেখা, একটা মন গড়া কাহিনী। তোর ব্যাপারটাও একটা বিকৃতি কামনা, তাই তোর সঙ্গে কথা না বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আজ আমার সাথে একটা কথা বলে যাচ্ছি, বিবেককে আমি ভালোবাসি আর ওকেই আমি বিয়ে করব। এই রানী, সেটা আমি জানি, সেই জন্যই তো বড়দা নাম করে বিবেককে এখানে ডেকে পাঠিয়েছি। আর এতক্ষণ তোর সাথে যেটা করেছি সেটা হচ্ছে সেফ মশকরা। সত্যি বলছি? সত্যি। ওই দেখ বিবেক আসছে। বিবেক, ইয়েস, এসে গেছি। বিবেক, বিবেক তুমি এসেছো? চলো চলো আমরা এখান থেকে এক্ষুনি পালিয়ে যাই। ও রানী, আচ্ছা আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে কি ঝগড়া হয়েছে? হ্যাঁ, ঝগড়া হয়েছে, তার জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ তুমি। কেননা আমি রানীকে বললাম তোর বরের চেয়ে আমার বরটা খুব সুন্দর, ঠিক যেন রাজকুমার, তাতেই ও রেগে গেল। এদের আগের কোনো কারণ নেই, রাজকুমার হতেই পারে। তার জন্য একবারও বলিনি যে আমার বর রাজকুমার হলেও তোর বর একটা বাঁদর। এই এই সনি, আমার বর বাঁদর কিংবা আকাশের চাঁদ যাই হোক না কেন, তা কমেন্ট করার অধিকার তো নেই, কারণ সবাই তো দাদার সার্ভেন্ট নয়। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চলে এসো বিবেক। চলো তাই চলো। বিবেক, তুমি কি রানীর কথা শুনে আমার পর রাগ করে চলে যাচ্ছ? না শোনি, তোমার উপর আমার রাগ হচ্ছে না, রাগ হচ্ছে আমার ভাগ্যের উপর। ভাগ্য? হ্যাঁ শোনি, ভাগ্য রাত পোহালে রামচন্দ্র রাজা হতো, কিন্তু কিন্তু ভাগ্যের পরিহাসে তাকে যেতে হলো বনবাসে। ভরতের কথা যদি মেনে নিত তাহলে বনবাস থেকে ঘুরে এসে রামচন্দ্র রাজা হতো, সুখ ভোগে থাকতো। তাই আমার বিচারে রামচন্দ্র বোকা, বড্ড বোকা। থাক ওসব কথা থাক, কিন্তু কিন্তু তোমার বড়দা কোথায়? বড়দা এখানে নেই। তাহলে? বড়দার নাম করে আমি তোমাকে ডেকেছি। তাহলে বলো কেন ডেকেছিলে? না মানে আমি বলছি যে তুমি রানীকে ভুলে আমাকে বিয়ে করো। না। না কেন? না কেন? আমি কি রানীর চেয়ে সুন্দরী নই? সুন্দরত্বটা চেহারায় নয় সনি, সুন্দরী সত্তাটা সবার হৃদয়ে। তুমি কেন ভুলে যাচ্ছ? সুন্দর পলাশ ফুল দেবতার পুজোয় লাগে না, যা লাগে তার নাম চন্দ্রমল্লিকা। আমি মল্লিকা হতে চাই না, কারণ আমি শনি, সেক্সি শনি। আমার দেহে দলছে বন্নি, আমি যা চাই তা পাই, আর যা পাই না তা আমি কাউকে পেতে দিই না। ছাড়ো ছাড়ো শনি, ছাড়ো। রানী বিবেকের ভাগদত্তা, তাকে ভুলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। না। না ছাড়বো না, ছাড়বো না। আজ এখানেই করব তোমার সঙ্গে ফুল সজ্জা। কি ব্যাপার? এখানে তো চিৎকার চেঁচামেচি কেন? একই দাদা, এই বিবেক আমাকে একা পেয়ে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। না না, তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। ও যা বলছে সব মিথ্যা। মিথ্যা? হ্যাঁ মিথ্যা। ইউ শাট আপ ইডিয়েট! আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি আমার বোনকে অ্যাটেম্প টু রেপ করার পরে নিজে সাধু সাজছিস? আমি এটা করতে পারি না। আজ তোকে এখানে আমি শেষ করে ফেলবো। আপনি আমাকে মারবেন না। জোহরদা, আপনি আমার ভাই বিবেককে এভাবে মারছেন কেন? ও আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। আমি এ কথা কোনো মতে বিশ্বাস করি না। তা করবে কেন? যার বর্দার সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ফেরার হয়ে যায়, তার ভাই তো একথা বিশ্বাস করবে? আমি অবিশ্বাস করবেই, কারণ আকাশের চন্দ্র সূর্য মিথ্যে হতে পারে, কিন্তু আমার দাদা জিতেন মহাপাত্র ওরকম কালো টাকা চুরি করতে পারে না। তাহলে টিভি পেপারের কথাগুলো সব মিথ্যা? হ্যাঁ মিথ্যা, ওসব মিথ্যা খবর। তবে সত্য মিথ্যার আড়ালে দাঁড়িয়ে কেউ একজন ওই কাজ করছে, আর সেই একজনকে আমি একদিন ঠিকই কাঠগড়ায় তুলবই। ও জিতেন মহাপাত্র তোমাকে একদিন রাস্তা থেকে তুলে নিয়ে এসে ভগ্নিপতি করার স্বপ্ন দেখিয়েছিল, তো তাই তুমি ওর হয়ে ওকালতি করছো? সনি দেবী, ওই ভগ্নিপতি হওয়ার স্বপ্ন আমার আগেও ছিল না আর আজও নেই। শুধুমাত্র এতদিন যে মানুষটা আমাকে দানা পানি খাইয়ে বাঁচিয়ে রেখেছিল, আমাকে এত বড় করে তুলেছে, আমি তার জন্য আজীবন লড়াই করে যাব। আর সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি, বলো, আপনিও কি ওই টিভি পেপারের কথাগুলোকেই বিশ্বাস করেন? কারণ আপনি তো আমার দাদার বন্ধু ছিলেন।
হ্যাঁ বন্ধু ছিলাম, এখন তা নেই। কারণ একটা চোরের সঙ্গে এই জহর বিশ্বাসের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। চোর? কে চোর জহরদা? আমার দাদা জিতেন মহাপাত্র যদি চোরই হয়ে থাকে, তাহলে আপনার মতো সাধু বন্ধু হয়ে ওনার সঙ্গে বিজনেস করেছিলেন কেন? ওই বন্ধু যখন না দেখে নির্দ্বিধায় আপনার ফাইলে সই করেছিল, তখন ওকে আপনার চোর বলে মনে হয়নি কেন? বিবেক দাদা, আমার তো এই মুহূর্তে মনে হচ্ছে ওই চিট ফান্ডের আসল মালিক আমার দাদা নয়, ওই চিট ফান্ডের আসল মালিক হচ্ছেন আপনি। উদয়, সেই সত্যিটা তোমার দাদা জিতেন মহাপাত্র অ্যারেস্ট হওয়ার পর জানা যাবে। হ্যাঁ, আমার দাদা অ্যারেস্ট হবে, জেলেও যাবে। কিন্তু সেই জেলের দরজাটা আপনার জন্য খোলা থাকবে জহর বিশ্বাস। এই ব্লাডি ফুল! শালা তোরা জানিস না এই জহর বিশ্বাস মানুষের শ্বাস রোধ করে দেয়। এই রাস্কেলটাকে মারতে মারতে আমি সারা এলাকা ঘোরাবো। হ্যাঁ দাদা, তাই করো। ওটা করলে ঈশ্বর তোমাদের ক্ষমা করবে না। তবুও তোকে আমি ছাড়বো না রাস্কেল। সেটা করলে হবে আপনার অন্যায়। কারণ লোকে বলে ছোট ছেলে দোষ করলে লোকে নালিশ করে তার বাবার কাছে, কিন্তু এই মুহূর্তে তো আমাদের পাশে আমাদের পিতৃসম দাদা নেই। তাই বড় ভাই হিসাবে ওর কৃতকর্মের শাস্তিটা আপনি আমাকেই দিন। না দাদা, আমার জন্য তোমাকে শাস্তি পেতে হবে না। তুমি তুমি এখান থেকে চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও। বিবেক, তুই যদি আমাকে একটা দিনের জন্য নিজের বড় ভাই বলে মনে করিস, তাহলে আমি নয়, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা ভাই। দাদা, কিরে বিবেক, কি হলোটা কি? আমার কথাগুলো কি তোর কান অবধি এখনো পৌঁছালো না? বিবেক, তুই এখন এখানে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবি? দেখ ভাই, তুই যদি না যাস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। যা যা বিবেক, যা, দাঁড়িয়ে থাকিস না। তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা বিবেক। ঠিক আছে, যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি। বলো। হাজার ফাঁদ পাতলেও তোমরা আমাকে ধরতে পারবে না। তোমাদের ফাঁদ আমি একদিন কাটবো, আর সেদিন কাউকে ছাড়বো না, কাউকে না। না জহরদা, না শুনি। আমার ভাইয়ের দোষের সব বোঝা যখন আমি আমার ঘরেই নিয়েছি, তখন শাস্তিটাও আপনারা আমাকেই দিন। বেশ, তাই হোক। শয়তান জিতেন মহাপাত্রের আপন ভাই না হলেও তার পালিত ভাইয়ের রক্তে আমি এই পার্কের মেঝে লাল করে দেব। এই জহর, তুমি অমর করে কাকে মারছো? জিতেন মহাপাত্রের পালিত ভাই উদয়কে। উদয়! বৌদি? না, আমি বৌদি নই। তুই আমার চিনতে পারছিস না উদয়, তুই আমার চিনতে পারছিস না। পারছি বৌদি, পারছি। তোমার শাড়ির আঁচল থেকে বেরিয়ে আসছে আমার জয়ী বৌদির সেই মা গন্ধ। তোমার এই হাত থেকে আমার মাথায় ঝরে পড়ছে মমতার সেই আশীর্বাদ। তোমার হৃদয় আজ যেন চিৎকার করে বলছে, উদয়! কেন কেন তোর দু চোখ বেয়ে ঝরে আসছে এই কান্নার নদী? কিন্তু কিন্তু একই বৌদি, একই তোমার শাড়ির আঁচলের গন্ধ, তোমার কণ্ঠস্বর সব আমার জয়ী বৌদির মতো হলেও তোমার মুখে যে আমার জয়ী বৌদির নয়, এই যে জহরদার স্ত্রী জগদ্ধাত্রীর ছবি। না, আমি জগদ্ধাত্রী নই, আমি তোর বৌদি জয়ী। আমি তোর বৌদির মাথা খারাপ হয়ে গেছে, ওকে বাড়ির ভিতরে নিয়ে যা। না, মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ হয়ে গেছে তোমাদের। তাই তার
সন্তানের কাছ থেকে তার মাকে চিনিয়ে নিতে চাইছো, কিন্তু কিন্তু করছিস কেন? তুই কি নীলবর্ণ শিয়ালের কথা জানিস না? রাজা মশাই যাকে জোর করে বন্দি করে রেখে দিয়েছিল, কিন্তু যখন তার সন্তানগুলো মা মা বলে ডাক দিল, তখন সে সমস্ত বাঁধন ছিঁড়ে ফেলে দিয়ে পুনরায় তার সন্তানগুলোর কাছে ফিরে গেল। তুইও যেমনি আমায় মা মা বলে ডাক, তোর মা ডাক শুনে আমি ছুটে এসেছি উদয়, তোর মা ডাক শুনে আমি ছুটে এসেছি। আমি যে তোর মা উদয়, আমি যে তোর মা। না মা না, আমি এমন একজন হতভাগ্য সন্তান যে এই পৃথিবীতে কেউ কখনো আমার মা হতে পারে না, আর আমিও যে কখনো কারো ছেলে হতে পারি না গো মা। না রে ছেলে না, এই মায়ের আশিসে যার মাথায় থাকে সে কোনোদিন জীবন সংগ্রামে হারে না আর হারতে পারে না। কিন্তু দেখো মা, আমি যা সবকিছু হারিয়ে বসে আছি, আর তাই তো ঝরা পাতার মতো বৃন্তচ্যুত হয়ে মাটিতে পড়ে হয়ে গেছি জঞ্জাল। কারণ আমি জানি মা, ওই ঈশ্বর মানুষকে ইচ্ছে দিয়েছেন, কিন্তু তার কাছ থেকে তার সন্তুষ্টিটাকে ছিনিয়ে নিয়েছেন। আবার তিনি সাধুকে সন্তুষ্টি দিয়েছেন, কিন্তু তার কাছ থেকে তার সংসার সুখটাকেই যে কেড়ে নিয়েছেন। তেমনি তিনি আজ আমাকে বাঁচিয়ে রাখলেও আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে আমাকে যে সর্বশ্রান্ত করে দিয়েছে মা। আর তাই তো আমি কোনো দোষ না করেও আজ এই দোষের শাস্তি পাচ্ছি। তোর বোকা, তোর এই মা বেঁচে থাকতে আজ থেকে তোকে কেউ কোনোদিন কোনো দোষ দিতে পারবে না বাবা। আর আজ থেকে তোকে কেউ কোনোদিন কোনো শাস্তি দিতে পারবে না। এই দেখ আমার এই স্নেহের আঁচল দিয়ে আমি তোকে ডেকে রাখবো বাবা। তার আগে তোকে মারতে আমি ঘরের ভিতরে ঢোকাবো। যা শয়তানি ঘরের ভিতরে। মানুষ থেকে মারবেন না জহরদা, মানুষ থেকে ভেবে মারবেন না জহরদা। এই কার বিশ্বাস? তুমি আমার মায়ের মতো বৌদির গায়ে হাত তুললে কেন? প্রতিটি সন্তানের জন্য মা পাগলি হয়, আর প্রতিটি মায়ের জন্য সন্তানরা পাগল হয়। তোর মতো অর্ধনগ্ন মেয়ে সে কথা বুঝবি কেমন করে? শোন শোনি শোন, মায়ের অন্তরে কোনো কপটতা থাকে না। নিজে কষ্ট করে সন্তানদের প্রতি মমতার মন্দাকিনী ধারা ছড়ায় বলে সে হয় মা। তাছাড়া তুই তো জন্ম হওয়ার পর কনভেন্টে বড় হয়েছিস, মাকে মাম্মি বলে জেনেছিস, আর ওই স্লেটের মতো বড় বড় মোবাইলে ছেলেদের সঙ্গে শুধু চ্যাট করেছিস চ্যাট। কিন্তু তোর এই বৌদি যে জিতেনের পালিত ভাইকে নিচে দেওয়ার বলছে। বলবেই তো দাদা, বলবেই তো। কারণ মা সব দিনেই মা, তার স্নেহ মায়া মমতা সবার কাছে সমান। তাই তার প্রতি তোমাদের দুর্ব্যবহার দেখে আমি বুঝতে পারছি এই বৌদি আমার কাছে মা হলেও ও বোধহয় তোমার স্ত্রী নয়। তাহলে যে মানুষটা এতদিন পর বাড়ি ফিরে এলো তাকে তুমি এমন ভাবে মারতে পারতে না। তাই তোমাকে হুঁশিয়ার দিয়ে বলছি, আমার কাছে বৌদি হোক বা না হোক, আজ থেকে ওর গায়ে কেউ হাত তুলবে না, আর তুললে আই ডোন্ট টলারেট। মাইন্ডেড মাইন্ডেড। এসো বৌদি এসো। হ্যাঁ বৌদি, তুমি তাই যাও। আর একটা কথা মনে রেখো বৌদি, কিছু ব্যথা কিছু সৃষ্টি কোনোদিনও ভোলার নয়। কিছু মানুষ কিছু পরিজন চিরদিনের জন্য হয়, কিন্তু ওই ভালোবাসার কানেকশনটা যদি একটা বার কেটে যায় তাহলে সেটা সহজে জোড়া লাগে না গো বৌদি। আর তাই তো তুমি সর্বংসহা ধরিত্রের মতো হয়েও আর শুধুমাত্র আমার জন্য তুমি মার খেলে। কিন্তু দেখো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। যদি পারো তো তুমি আমায় ক্ষমা করো বৌদি, আমাকে ক্ষমা করো। আর আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আমার ভাই বিবেক যে দোষ করেছে তার শাস্তি স্বরূপ ও আপনার বোনকে বিয়ে করবে, এই কথা আমি দিলাম। এখন বলুন, আপনারা দুজনে আমার এই শর্তে রাজি তো? রাজি হয়ে যাব, রাজি হয়ে যা, তারপর তো শুরু হবে তোর দাদার আসল খেলা। তোমার নতুন কাজে সাহায্য করতে আমিও রাজি। আমরা রাজি রাজি রাজি। বেশ, তাহলে আমারও বাজি। আসছে লগ্নে
বিবেক সনিকে বিয়ে করবে, এই কথা আমি দিলাম। উদয় চলে গেল, বিবেকদাও বাড়িতে নেই। বৌদিকে শুনেছি জহরদা নিয়ে গেল, সে নাকি মারা গেছে। দাদা দাদা সেই যে ফেরার হয়েছে, তার কোনো খোঁজ নেই। এই বাসে তার এই বিকলাঙ্গ জীবনটাকে নিয়ে ওই দুটো ভাইকে কি জ্বালাবে, পোড়াবে। এই যে আমি আর সহ্য করতে পারছি না ভগবান। বাবা বুড়ো শিবের কালো ষাঁড়টাকে দাদার কথা মতো আমি রাখি পরাতে গিয়েছিলাম, আর যেই না রাখিটা ওর সিংহে পরিয়েছি, তেমনি শালা আমাকে গুতিয়ে গুতিয়ে মারলো। তাই আর একটা রাখি নিয়ে আমি এখানে চলে এসেছি। দিদি আবার কাঁদছিস? ভাইরে, এই রাখি পূর্ণিমার দিন আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন? আমার দাদা আমার কাছে রাখি বাঁধতে এসেছে। বাবু এসেছে? বাবু এসেছে আমার এই ভাঙা ডেরায়, বাবু এসেছে। ওরে সমচম, তুই দাঁড়িয়ে আছিস কি? তাড়াতাড়ি হাটে যা, ওখানে গিয়ে যত ভালো ভালো জিনিস আছে সব কিনে নিয়ে আয়। আজ আমার ওই ভগবানের পুজো দেবো, খাবার খাইয়ে প্রসাদ নেব। বাবু কোথায়? কোথায় আমার বাবু? এই স্বপ্নটা ভাঙলো, দেখলাম কোথাও কেউ নেই। আমি যদি মরতাম। না দিদিমণি, না না না, আমি তোমাকে মরতে দেব না। আমি তোমাকে আমার বাবুর ঘরে ছেড়ে দিয়ে আসবো। তাহলে ওই রাক্ষসটা যে আবার আমার উপর উপদ্রব করবে ভাই। কে সেই রাক্ষস? তার নামটা তুমি একবার বলো দিদিমণি, তাকে আমি নিজের হাতে খুন করব। ওই কথা তো আমি বারবার ধরে বলছি। আমরা গরিব খেটে খাওয়া নিচু জাতের মানুষ হলেও অপর তলা থেকে এনে লাথি মারতে মারতে মেরে ফেলবো। তবু তার নামটা বলছে না, শুধু কাঁদছে। ভাই রে, এই দেশে ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ রাবণের দল, ঘুরছে অসংখ্য কংসের দল। এদের কতজনকে মেরে আমার মতো কত মেয়ের কান্না বোঝাবি রে ভাই। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো। ওরা আজ সারা দেশে চেয়ে গেছে, তার মধ্যেও তোমাকে বাঁচতে হবে। চোখের জল আঁচলে মুছে তোমাকে একদিন না একদিন ঘরে ফিরে যেতেই হবে। কোন ঘর সত্যেন ভাই? যাকে ভালোবেসে প্রেমের তাজমহল করেছিলাম, সেই উদয় সে তো কবেই চলে গেছে। তাহলে বলো না আমি কিসের জন্য ফিরবো, কাদের জন্য ফিরবো? দিদিমণি, চিন্তা করতে কাঁদছিস, তা থেকে আমাদের গায়ের বুড়ি ঠাকুরের কাছে মানসিক কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? হ্যাঁ দিদিমণি, সেদিন আমার ঘরের কালো মোষটা হারিয়ে গিয়েছিল। সারাদিন খুঁজে না পেয়ে আমি ওই বুড়ি ঠাকুরানির কাছে মানসিক করলাম। ও মা, একদিন না 1.5 দিন? 2 দিন। হ্যাঁ, 2 দিন পর সে নিজে হতে আবার ঘরে ফিরে এলো। তোর ওই বুড়ি ঠাকুরানির দয়া আমার ভাঙা ঘরটা কি জোড়া লাগবে? বল না, এই রাখি পূর্ণিমার দিন আমার দাদা কি আমার কাছে রাখি বাঁধতে আসবে? ঠিক আছে, আমার হাতে এখন একটা রাখি আছে, আমি তোর হাতে বেঁধে দিব। দূর পাগলা, তুই ওর হাতে রাখি বাঁধবি কি? একটা মেয়ে একটা ছেলের হাতে রাখি বাঁধে। ঠিক আছে, আমি তাহলে পাড়ার এ তুই কি বুঝলি? আমি বললাম সারু আর তুই বুঝলি আলু। না, আমি কলাটাই বুঝি। মানে দিদি যখন আমাকে সবার সামনে ভাই বলে ডেকেছে, তখন দিদি আজ আমার হাতে রাখি পরিয়ে দেবে। হ্যাঁ দিদিমণি, সংযম ঠিক কথাই বলেছে। তুমি পিড়াই বসে ফুল চন্দন দুব্বা দিয়ে রাখি বাঁধো, আমি ততক্ষণে মিষ্টি নিয়ে আসি। আমার তো পা দুটো ভাঙা, আমার হাত দুটো অবশ, আমি কি করে তোকে রাখি পরাবো?